মানুষজন মানে ফেনীতে মানে জন্মগ্রহণ করছে বা ফেনীতে পড়াশোনা করতেছে বা করছে এমন মানুষের জন্য কাজ করি, বাট স্টিল তাও একটু শুনতে চাই এক্সপেকটেশন কি আপনাদের ফেনী ডিবেট ফোরাম থেকে? কোনো এক্সপেকটেশন নাই, জোস। ওকে, এই জন্য জানি না, ভেরি গুড, না জানাটাও বেটার। আছে মানে নিজের জড়তারে কাটাইতে চাই আর কি, এটাই। আচ্ছা, আপনার এক্সপেকটেশন হচ্ছে আপনি আপনার জড়তা কাটায় ফেলবেন। ভাইয়া প্রশ্নটা আবার করা যাবে? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে সিম্পল, ফেনী ডিবেট ফোরামের কাছে আপনার এক্সপেকটেশন কি? ফেনী ডিবেট ফোরাম আপনাদের জন্য কি করতে পারে? ভাইয়া কলেজ লাইফে টুকটাক আবৃত্তি করতাম, কলেজ লাইফে টুকটাক ডিবেট করতাম, কিন্তু মানে খুব বেশি একাডেমিক ভাবে বা খুব বেশি যে ভালো করতাম আমি একেবারেই নুব। তো নুব হওয়ার প্রথম কারণ ওয়ার্কশপ নাই, খুব ভালো বেসিক বুঝি না, তো এই কারণেই মানে ওয়ার্কশপে যোগ দেওয়া আর কি। বুঝতে পারছি। ওকে ভাইয়া, ফেনী ডিবেট ফোরামের কাছে আমাদের এক্সপেকটেশন সেটা হচ্ছে ফেনী ডিবেট ফোরাম হবে একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা বিতর্ক আন্দোলনে একটা বিশাল একটা বড় অবদান রাখবে, পুরা বাংলাদেশের কাছে পরিচিতি লাভ করবে। পুরা বাংলাদেশের সবাই মানে ফেনী ডিবেট ফোরামের কোন জায়গায় অ্যাটেন্ড করতে পারলে গর্ববোধ করবে। এই জায়গাটা আমরা চাচ্ছি ফেনী ডিবেট ফোরামের কাছে আমাদের এক্সপেকটেশন। শাবাশ, এটা পছন্দ হইছে। ভাইয়া কথা আছে ভাইয়া, ওই যে আমরা যারা ক্লাস 9 10 অথবা স্কুলে পড়ি তাদের দিকে যদি আরেকটু নজর দেওয়া হতো, তাদেরকে একটু ডেভেলপ করার জন্য যদি আরেকটু কাজ করে তো বড় যারা আপনারা আছেন তাহলে ভালো হতো আর কি। ইরফানুল ইসলাম, তুমি শাহিনুর না? জি ভাই, আমি শাহিনের। তোমার সাথে আমার কথা হয়েছে, আমার মনে আছে তোমাকে। এখনো কি ডাক্তার হইতে চাও? না ভাইয়া। ইঞ্জিনিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন ভাইয়া। আচ্ছা, আমরা হচ্ছে আরো 2 মিনিট সময় নিয়ে সবাই আসতেছে মোটামুটি, আর 2-3 মিনিটের মধ্যে মনে সবাই চলে আসবে। ওকে, বুঝতে পারছি। ওকে, সো আপনাদের যে এক্সপেকটেশনটা সেটা ইনশাল্লাহ ফুলফিল হবে। যারা যে ক্যাম্পাসে আছেন, স্পেশালি ফেনীর যারা আছেন তাদেরকে বলি, আপনারা আপনাদের ক্যাম্পাসে কাজ শুরু করেন। তো ধরেন আমাদের পক্ষে তো হচ্ছে ধরেন আপনাদের ক্যাম্পাসে গিয়ে মানুষজন খুঁজে বের করা যে কি করতে চায় না চায়, আমরা করতে গেলে অনেক অনেক সময় লেগে যাবে। কিন্তু আপনি আপনার যে ক্যাম্পাসে আছেন সেই ক্যাম্পাসে আপনি জানেন যে কয়েকজন মানুষ আছে যারা হচ্ছে যে ডিবেট করে বা করতে চায়, তাই না? আপনারা হচ্ছে যে তাদেরকে হচ্ছে যে টাইনা নিয়ে আসে যে চলো একটা জায়গা আছে শিখায়, আমরা শিখি। বা আপনি তাদেরকে নিয়ে একজোট করেন, একটা মেসেঞ্জার গ্রুপে নিয়ে আসেন, দেন আমাদেরকে ফোন লাগান যে ভাই আমি কিন্তু জোস 3টা মানুষ পেয়ে গেছি, আপনাকে আসতেই হবে, জাস্ট এইটা বলেন। এরপরে যা কিছু করতে হয় ওইটা করার জন্য তো আমরা আছি, টেনশন তো নাই। তো ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওকে, তাইলে আপনাদের যেমন আমাদের কাছে এক্সপেকটেশন হচ্ছে যে একটা ব্র্যান্ড ক্রিয়েট করা। এখন দেখেন না, একটা ব্র্যান্ড কিন্তু কয়েকজন মানুষ মিলে ক্রিয়েট করেন। একটা জিনিস তখনই ব্র্যান্ড হয় যখন সবাই সেখানে আইসা কন্ট্রিবিউট করে। তো আপনাদের কন্ট্রিবিউশন তো লাগবে। আমাদের জায়গা থেকে আমরা সব নিয়ে রেডি, আমরা ট্রেনার নিয়ে রেডি, ফেস্ট নিয়ে রেডি, সবকিছু নিয়ে রেডি। আপনাদের জায়গা থেকে আপনাদের জায়গা থেকে আমার লাগবে হচ্ছে 2টা জিনিস। একটা হচ্ছে যে আগ্রহ এবং সময়, আর সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে কিছু মানুষজন, আগ্রহী মানুষজন। কিছু আগ্রহী মানুষজন দেন, আর একটু সময় ইনভেস্ট করেন, বাকিটা আমরা দেখতেছি। আপনারা যদি এখানে আমাদেরকে বলেন যে আপনারা সবাই সবার স্কুল কলেজ যেখানে আছেন কাজ করবেন, আমরা আপনাদেরকে 100% হেল্প করতেছি, কোনো সমস্যা নেই, আমরা হেল্প করব। এন্ড দেন হচ্ছে যে আপনারা যদি এনাফ রেসপন্স দেখান, আগামী মোটামুটি 1-2 মাসের মধ্যে হচ্ছে যে ফেনীতে হচ্ছে যে আমরা একটা আন্তঃজেলা, যেখানে সারা দেশ থেকে স্কুল কলেজের ডিবেটাররা আসবে, আপনারা তাদের সঙ্গে ডিবেট করবেন, একটা বিতর্ক উৎসব করবো আমরা। তো ভাইয়া আমার ভার্সিটি তো ফেনী থেকে খুবই কাছে, আইআইইউসি, তো আমাদের জন্য কিছু করা যেত আর কি। আচ্ছা, আইআইইউসি আপনি কি ফেনীতে মানে আপনার বাসা? না 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 না, আমি একেবারেই চট্টগ্রামের, বেড়ে ওঠা চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের সব চট্টগ্রামে। আচ্ছা, আমরা যেটা করতে পারি, আইআইইউসির সঙ্গে আমরা কোলাব করতে পারি। ইট ক্যান বি উইথ দ্য ডিপার্টমেন্ট অর ইউর মানে ভার্সিটি। তো আমরা হচ্ছে যে কাজটা করতে পারি যে এখন সমস্যাটা হলো কি ভাই, আমাদের ডিবেটিং ক্লাবটা খুব বেশি স্ট্রং না, তাই আমি একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম, সেজন্যই আমার এখানে আসা। বুঝতে পারছি। ওকে ফাইন, আমরা যে কাজটা করতে পারি আপনাদের ক্লাবের সঙ্গে আমরা কোলাব করতে পারি, আমাদের জায়গা থেকে আমরা হেল্প করতে পারি। তো এটা নিয়ে আমরা হচ্ছে আজকে না অন্য কোনো দিন বসবো, আজকে এটা নিয়ে আমরা ভেবে পার্সোনালি কথা বললে বেটার হয়।
ওকে, এটা গেল। সেশন তো চলে আসার কথা এতক্ষণে। একটা মিনিট প্লিজ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের ট্রেনার জয়েন আছে, মানে আপনাদের হচ্ছে উপস্থিতি একটু কম, তো ভাইকে আমি রিকোয়েস্ট করলাম যে 5 থেকে শুরু করার জন্য। আশা করি এখন পর্যন্ত কতজন জয়েন করছেন একটু? 39 জন। 39 জন। আচ্ছা, ওকে, তাহলে আমরা স্টার্ট করতে পারি। সিফাত ভাই যুক্ত আছে মেবি, আর হচ্ছে রুকাইয়া তুমি হচ্ছে শুরু করো, আর ভাই আছে। ওকে ফাইন, আমরা স্টার্ট করতে পারি। ওকে, আসসালামু আলাইকুম। আমি রুকাইয়া জাহান, ডিবেট ফোরামের কার্যনির্বাহী সদস্য, অর্থাৎ এই যে তর্ক তর্জনী 1.0 এর পেছনের দিকে সদস্য, যারা আপনাদের জন্য এই ওয়ার্কশপ আয়োজন করেছে, আপনারা শিখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমরা হচ্ছে একটি সেশন সম্পন্ন করেছি, যা নিয়েছিলেন আমাদের মুজাহিদুল ইসলাম জয় ভাই। আমরা আমাদের সর্বোচ্চ যে সহযোগিতা বা ইফোর্টটা দিয়েছিলাম, আমরা নিজেরা যতটুকু শেখার চেষ্টা করেছিলাম, আমরা আশা করব আজকেও আমরা হচ্ছে নিজেদের থেকে সেই উৎসাহটা দেখাবো। সবাই সমান পরিমাণে কৌতূহল থেকে আমরা হচ্ছে যে নিজেরা হচ্ছে যে জানার চেষ্টা করব, এবং সেখান থেকে আমাদের আজকে ট্রেনার আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিবেন। আজকে ট্রেনার হিসেবে উপস্থিত আছেন সিফাত ভাইয়া, যিনি রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন রুডোর এক্স সভাপতি ছিলেন। ভাইয়াকে স্বাগতম জানাচ্ছি। ভাইয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। ভাইয়া কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তর্ক তর্জনী 1.0 আজকে দ্বিতীয় পর্বের ক্লাসে। হ্যালো, ভাইয়া কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করুন নাকি একজন। জি ভাইয়া, লাউড এন্ড ক্লিয়ার। ওকে, আপনাকে ফ্লোর দিচ্ছি, শুরু করতে পারেন। আমাদের অলরেডি আমরা 10টা চেয়ার এবং আমরা যথেষ্ট পার্টিসিপেন্ট উপস্থিত আছি। জি, ফেনি ডিবেট ফোরামকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে সেশনটা আমরা হইতেছে মানে আনুষ্ঠানিকতায় যাব না তেমন, মানে অনানুষ্ঠানিক ভাবে আমি আমার মানে ছোট্ট বিতর্ক জীবনে যা দেখছি, যা বুঝছি, বিতর্ক করে যা শিখছি, ওই এক্সপিরিয়েন্স টুকু শেয়ার করার চেষ্টা করব। মানে একেবারে ক্লাস টাইপ কোন সেমিনারে আমরা যাব না। আমরা শুধুমাত্র বেসিক কিছু জিনিস, মানে যেটা জানার জন্য আমরা এত রাতে একটা সেশনে এতজন মানুষ একত্রিত হয়েছি, চেষ্টা করব যাতে ওই ভ্যালুটা এই সেশন শেষে আমরা নিজেদের মধ্যে রাখতে পারি, আর হচ্ছে যখন আমরা বিতর্ক করব তখন যেন ওই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারি। আচ্ছা নোমান, আমার ওই পোস্টারটা কি স্ক্রিন শেয়ার দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ ভাই, আচ্ছা রুকাইয়া তুমি হচ্ছে হ্যাঁ এটা একটু শেয়ার দাও। আর সবার প্রতি হচ্ছে অনুরোধ, তোমরা হচ্ছে কালকে সেশনটা যেভাবে একদম ফ্রেন্ডলি ছিলা, ভাইও একদম ফ্রেন্ডলি একজন মানুষ, ফেনীর মানুষ, যে কোনো কিছু হচ্ছে কোশ্চেন করতে পারো, বাট সেশন চলাকালীন মুহূর্তে মানে তোমরা কোশ্চেন না করে জাস্ট হচ্ছে ধরো কোনো একটা টপিক শেষ হইলো তখন হচ্ছে তোমরা কোশ্চেন গুলো করো, তাহলে হচ্ছে সেশনটা অনেক প্রাণবন্ত হবে। তো সবার জন্য শুভকামনা রইল। ওকে, স্ক্রিন দেখা গেল? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, জাস্ট হ্যাঁ ওই পিকচারটা একটু জুম ইন রাখেন তাহলেই হবে। ওকে, আচ্ছা, আমি অনানুষ্ঠানিক ভাবে যেহেতু শুরু করছি, আমার আসলে খুব ইচ্ছা ছিল যে
প্রথমে একটা কুইক ইন্ট্রোডাকশন পর্ব হবে কিনা, যে হতেছে আমরা সবাই যদি একটা ইন্ট্রোডাকশন হইতাম যে আমরা আহ, কোন ইনস্টিটিউশন থেকে আছি বা আমরা কেমন অডিয়েন্স, আমার বুঝতে সুবিধা হতো যে আমরা স্কুল কলেজ কোন পর্যায়ে আছি, কোন বয়সের অডিয়েন্স, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হতো। আমি ওই অনুসারে হতেছে সেশনটা চালাইতাম। একটু কুইক ইন্ট্রোডাকশন কি করা যায় কিনা? এই এখানে ধরেন ক্লাস 6 থেকে হ্যাঁ, আপনার হচ্ছে অনার্স লেভেল মোটামুটি সবাই আছে, তবে ম্যাক্সিমাম হচ্ছে আপনার স্কুল এবং কলেজ। ওকে এই আর কি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের একটা সেশন অলরেডি হয়ে গেছে। তো আজকে আমাকে যেই জিনিসের জন্য গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, যে হচ্ছে আমরা বিতর্কের জন্য যে প্রস্তুতির সময়টা পাই মোশনের পরবর্তীতে সময়ে, ওই সময়টুকু আমরা আসলে কিভাবে কাজে লাগাবো, এবং এরপরে ওই সময়টুকু কাজে লাগিয়ে আমরা আসলে বিতর্কটা কিভাবে ফ্রেমিং করব। সংসদীয় বিতর্কের বেসিক স্ট্রাকচার আপনারা অলরেডি জানেন, যে 3 ভার্সেস 3 একটা ফরম্যাটে ডিবেট হয়। সরকার দল, বিরোধী দল থাকে, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সাংসদ, বিরোধী দলীয় নেতা, উপনেতা, সাংসদ থাকে, এগুলো আপনারা জানেন। এখন বিতর্কের একটা মোশন আপনাদেরকে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে যখন আপনারা কম্পিটিটিভ টুর্নামেন্ট গুলোতে যাবেন, ন্যাশনাল গুলোতে যাবেন, হয়তো আপনাদেরকে বেশি সময় দেওয়া হবে না। দেখবেন যে মোশন পাওয়ার পরবর্তীতে 10 থেকে 15 মিনিট, হাইয়েস্ট 20 মিনিট সময় আপনাদের দেওয়া হবে। ওই সময়টুকুর মধ্যে আপনাদেরকে ব্রেন স্টর্মিং করতে হবে। এখন এই ব্রেন স্টর্মিং করার জন্য প্রসেসটা কি? এখন তো মনে হতে পারে যে ভাইয়া যদি 10 মিনিট সময় দেওয়া হয়, এটা তো খুবই কম সময়। এত কম সময় হচ্ছে কিভাবে আমরা ব্রেন স্টর্মিংটা করবো? সংসদীয় বিতর্কটা আসলে একটা টিম গেম, যে হচ্ছে আমাদের টিমে 3 জন থাকবে। সো 3 জনের সামষ্টিক যে চেষ্টা, এই চেষ্টা দিয়ে আপনাদের বিতর্কটা দাঁড়াবে, একটা ফ্রেমিং এ আসবে। যখন আপনারা প্রথমে মোশনটা পাবেন, একটা প্রস্তাব পাবেন বিতর্কে, ধরেন আমি যদি একটা উদাহরণ দিয়ে শুরু করি, যে এই সংসদ বাংলাদেশ রেলওয়েকে সম্পূর্ণ বেসরকারীকরণ করবে। এখন একটা বিতর্কের প্রস্তাব আপনাকে দেওয়া হলো, আপনি সরকার দল, যে এই সংসদ বাংলাদেশ রেলওয়েকে সম্পূর্ণ বেসরকারীকরণ করবে। এখন আপনার প্রথমে কাজ কি, বা আপনার দল হিসেবে কাজ কি? এখানে বিভিন্ন টিমের 2 ধরনের স্ট্র্যাটেজি দেখা যায়, যে প্রস্তুতি সময়কালীন সময়, যে হচ্ছে প্রথম 2-3 মিনিট টিমমেটরা কোনো কথা বলে না, তারা নিজেরা চিন্তা করে। ওই 2-3 মিনিট যাওয়ার পরবর্তীতে টিমমেটরা কথা বলে, এবং কথা বলে ওই প্রস্তুতির সময়টুকু ইউটিলাইজ করে। আবার আরেক ধরনের টিম আছে যারা হইতেছে শুরু থেকেই কথা বলে। এই 2 ধরনের টিম কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়? এই 2 ধরনের টিম বন্ডিং দিয়ে ডিফারেন্সিয়েট করা যায়। যে একটা টিম যদি অনেকদিন ধরে একসাথে বিতর্ক করে, তখন তারা একজন আরেকজনের মনস্তত্ত্ব খুব ভালোভাবে বুঝতে পারে। তখন তারা জানে যে হইতেছে তাদের টিমমেট কিভাবে চিন্তা করে, তাদের টিমমেট কোন ওয়েতে অ্যাপ্রোচ করে একটা বিষয়কে, বা তাদের টিমমেট একটা বিষয়কে কিভাবে দেখে। এখন আমার সাজেশন কি থাকবে? আমার সাজেশন থাকবে, যখন আপনারা বিতর্কের বিষয়টা পাবেন, প্রথম 2 মিনিট, প্রথম 2 থেকে 3 মিনিট নিজের একটু চিন্তা করবেন বিষয়টা নিয়ে সবাই। মানে ওই টিমে যে 3 জন আছেন, ওই 3 জন ইন্ডিভিজুয়ালি সবাই নিজেদের মতো করে চিন্তা করবেন, যে বাংলাদেশ রেলওয়েকে আমি সম্পূর্ণ বেসরকারীকরণ করব, বিষয়টা কেমন হবে। এখন এই চিন্তার মধ্যে কিভাবে আপনারা চিন্তা করবেন, কোন বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন? দেখেন, আমি প্রথমে একটা ধাপ দিছি উপরে, আইডেন্টিফাই কি টার্মস। কিছু কিছু বিষয় আছে একটা প্রস্তাবের বিষয়, যেগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন রেলওয়ে সম্পূর্ণ বেসরকারীকরণ, বাংলাদেশ, এই টার্মস গুলো আপনাকে আনতে হবে, যে বাংলাদেশের পার্সপেক্টিভে রেলওয়েকে যদি সম্পূর্ণ বেসরকারীকরণ করে দেই, এটার ইম্প্যাক্ট কি, মানে এটা প্রভাব কি পড়বে। এটা কি অর্থনৈতিকভাবে খুব ভালো হবে, এটা কি পরিবহন সেক্টরে খুবই ভালো অবদান রাখবে কিনা। এই জিনিসগুলো নিয়ে আপনি চিন্তা করতেছেন, তাহলে আপনি কি টার্মস গুলা অলরেডি পিক করে ফেলছেন, যে বাংলাদেশ রেলওয়ে সম্পূর্ণ বেসরকারীকরণ, এগুলো আপনি পিক করছেন। এই চিন্তা ভাবনা গুলো করার পরবর্তীতে আপনার টিম হিসেবে বসে চিন্তা ভাবনা গুলো এক্সচেঞ্জ করবেন। ওই এক্সচেঞ্জের সময় আপনাকে একটা জিনিস খুব সচেতন ভাবে কাজটা করতে হবে, সেটা হচ্ছে সেকেন্ডে আমি যেটা লিখছি, যে ক্লাসিফাই দ্য মোশন। বিতর্কের প্রস্তাব বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আমি যেটা বললাম, যে এই সংসদ বাংলাদেশ রেলওয়েকে সম্পূর্ণ বেসরকারীকরণ করবে, এটা কি ধরনের বিতর্ক? এটা একটা পলিসি বিতর্ক। পলিসি বিতর্ক কি? সহজ ভাষায় বললে, যে বিতর্কে
আপনার যুক্তি প্রমাণ করার জন্য একটা পলিসি দিতে হয়, মানে একটা মেকানিজম দিতে হয়, একটা জিনিস স্টেপ বাই স্টেপ বুঝাতে হয় যে কিভাবে আমরা এই যে বাংলাদেশ রেলওয়েকে সম্পূর্ণ বেসরকারীকরণ করব, এখানে ধাপ কি হবে, মনিটর কারা করবে, সুপারভিশন কারা করবে, টিকিট কিভাবে বেচা হবে, কিভাবে রেলওয়ে লস থেকে লাভে আসবে। মানে আগের সিনারিওতে রেলওয়ে লস করতেছে বা পরিবহন সেক্টরে রেলওয়ে যে ভূমিকা রাখার কথা ওটা রাখতে পারতেছে না, এই জন্যই তো সম্পূর্ণ বেসরকারীকরণ। এই জন্য এই জিনিসটায় সম্পূর্ণ পলিসি দিতে হবে যে কিভাবে রেলওয়েকে সম্পূর্ণ বেসরকারীকরণ করা হবে এবং এই পলিসি দিয়ে কিভাবে অর্থনৈতিকভাবে রেলওয়ে লাভবান হবে এবং একই সাথে যাত্রী সেবাতেও একটা আমূল পরিবর্তন আসবে। তো এটা একটা পলিসি ডিবেট। আরেক ধরনের ডিবেট আছে ক্লাসিফিকেশনে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ডিবেট। যেমন ধরেন ওইখানে আপনি ফিলোসফিক্যাল দার্শনিক ওয়েতে অনেক জিনিস নিয়ে কথা বলবেন। ধরেন একটা বিতর্ক এমন যে অমরত্ব, যে আমরা জানি যে মানুষ মারা যাবে, এটাই সত্য, এটাই চিরন্তন। কিন্তু ধরেন আপনি কাল্পনিক ভাবে ধরে নিচ্ছেন যে একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, এই যন্ত্র দিয়ে একজন মানুষ অমরত্ব পেতে পারে। তাহলে একটা বিতর্ক এমন আসতে পারে প্রস্তাব যে অমরত্ব যন্ত্র আছে ধরে নিয়ে, যে অমরত্ব দিতে পারে এমন একটা যন্ত্র আছে, এরকম একটা ধরে নিয়ে মানুষ অমরত্ব বেছে নিবে। তাহলে এটা কোনো পলিসি ডিবেট না, এটা প্রিন্সিপাল ডিবেট। ওইখানে অনেক ধরনের কথা আসবে, যে হিউম্যান প্রিন্সিপাল নিয়ে কথা আসবে, যে মানুষের মন কি চায়, মানুষের ব্রেইন কি চায়, মানুষের জীবনের পারপস কি, উদ্দেশ্য কি, মানুষ আসলে কি অনেক বছর বেঁচে থাকা জীবনের সার্থকতা কিনা, জীবনের সার্থকতা কি কাজে, নাকি জীবনের সার্থকতা অনেকদিন বেঁচে থাকায়। এরকম অনেক দার্শনিক আলাপ আসবে। তো ওই ডিবেট গুলা হইতেছে প্রিন্সিপাল ডিবেট। ওইখানে হিউম্যান মোরালস, হিউম্যান প্রিন্সিপাল, মানব জীবনের অনেক বিভিন্ন গভীর কথাবার্তা নিয়ে আলোচনা হবে। তো ওইখানে পলিসির কিছু নেই, ওইটা প্রিন্সিপাল ডিবেট। আর পলিসি ডিবেট হচ্ছে এরকম যে একটা জিনিসকে যখন আমি আমূল পরিবর্তন করব, ওই পরিবর্তনটা কিভাবে করব একটা মেকানিজম দিতে হবে এবং ওই পরিবর্তন করে কি লাভ হবে ওইটা দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রস্তাব আছে। আবার আরেক ধরনের প্রস্তাব আছে, দেখেন যে অনুতপ্ত একটা বিষয় নিয়ে, ধরেন অনুতপ্ত যে এই সংসদ ক্রিমিনালদের প্রবেশন প্যারোল থাকায় অনুতপ্ত, যেহেতু প্রবেশন প্যারোলের যে সিস্টেমটা আছে ওটা থাকা যাবে না। তাহলে অনুতপ্তের বিতর্কগুলো আবার অন্য ধরনের, যে আপনি দেখাতে হবে যে অতীতে ওই জিনিসটার কারণে এমন অনেক অনেক খারাপ বিষয় ঘটে গেছে যেটার জন্য আসলে অনেক লস হয়ে গেছে, যেটার জন্য আপনি অনুতপ্ত। অনুতপ্তের বিষয়গুলোতে আপনি আবার ভবিষ্যৎ আনতে পারবেন না যে এই বিষয়টা যদি কন্টিনিউ হয় তাহলে এটা হতে পারে। কারণ কি? কারণ বিষয়টা খুবই সহজভাবে আপনি চিন্তা করেন, একটা বিষয় যখন ঘটে যাবে ওইটা দিয়ে যখন আপনার ক্ষতি হবে তখন আপনি অনুতপ্ত হবেন। ভবিষ্যতে কি হবে এটা নিয়ে তো মানুষ অনুতপ্ত হয় না, কারণ মানুষ তো জানে না যে ভবিষ্যতে হলে ওটার পরিপ্রেক্ষিতে কি লস হবে কি হবে না। সো এই যে বিতর্কের অনেকগুলা পার্সপেক্টিভ, অনেক ধরনের বিতর্কের বিষয় আছে, পলিসি বিতর্ক আছে, প্রিন্সিপাল বিতর্ক আছে, এরপরে আপনার আহ এই যে অনুতপ্তের বিতর্ক আছে। এই ধরনের বিতর্ক আপনি ক্লাসিফিকেশন করতে হবে। এখন ধরেন এই যে রেলওয়েকে সম্পূর্ণ বেসরকারীকরণ, এই বিতর্কটা একটা পলিসি বিতর্ক। এই পলিসি বিতর্কে আপনি যদি পলিসি না দেন, ওই যে 15-20 মিনিটে ব্রেন স্টর্মিং এর যে সময় আপনারা তিনজন মিলে যে আলোচনা করতেছেন, তখন যদি আপনারা একটা পলিসি নিয়ে আলোচনা না করেন, মেকানিজম নিয়ে আলোচনা না করেন, তাহলে আপনাদের যে ডিবেটটা সুন্দরভাবে ফ্রেম হবে না। মানে ওই যে প্রস্তুতির সময়টুকু, ওই স্ট্র্যাটেজিক্যাল সময়টুকু আপনাদের ইউটিলাইজেশন হবে না। তাহলে আপনার সেকেন্ড ধাপে ক্লাসিফাই করতে হবে, মানে প্রস্তুতির সময়টুকুতে। থার্ড যেটা আমি লিখছি যে বার্ডেন অফ প্রুফ, যে প্রমাণের দায়ভার। এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে প্রস্তাবে আপনাকে আহামরি কিছু চেঞ্জ করে দিতে হবে না। মানে আপনি সরকার দল হিসেবে আপনার উপর কোন জিনিসটুকু প্রমাণের দায় আসছে, এই অংশটুকু প্রমাণের দায় আসছে যে রেলওয়েকে যদি সম্পূর্ণ বেসরকারীকরণ করা হয় তাহলে পূর্ববর্তী সময় থেকে তুলনামূলকভাবে বেটার ফাংশন করবে রেলওয়ে, অর্থনৈতিকভাবে, যাত্রী সেবার দিক দিয়ে, পলিসিগত দিক দিয়ে, ইন্টারনাল সিস্টেমের দিক দিয়ে। এই যে বার্ডেন অফ প্রুফটাও আপনার তখন আলোচনা করতে হবে নিজেদের মধ্যে, যে আমাদের দায়িত্ব কি, আমাদের দায়িত্ব কি এজ এ গভর্নমেন্ট টিম। বা আপনি যদি অপোজিশন থাকেন তাহলে অপোজিশন হিসেবে আপনাকে ওই বার্ডেন অফ প্রুফটা চিন্তা করতে হবে, যে অপোজিশন হিসেবে আমাদের বার্ডেনটা কি, গভর্নমেন্ট হিসেবে গভর্নমেন্টকে চিন্তা করতে হবে যে আমাদের বার্ডেনটা কি। তাহলে সহজ ভাষায় যদি আমি বলি যে প্রথমে আপনি এবং আপনার টিমমেটরা মিলে 2 মিনিট নিজেরা চিন্তা করবেন, চিন্তা করার পরবর্তীতে যখন নিজেরা আলোচনা শুরু করবেন, প্রথমে কিছু শব্দ পিক করবেন ওই
প্রস্তাব থেকে। এই যে বাংলাদেশ, রেলওয়ে, সম্পূর্ণ বেসরকারীকরণ এই শব্দগুলো পিক করবেন। এরপরে মোশনটাকে ক্লাসিফাই করবেন যে মোশনটা কি পলিসি বিতর্ক, নাকি প্রিন্সিপাল বিতর্ক, নাকি হচ্ছে অনুতপ্ত ধরনের বিতর্ক, কোন ধরনের বিতর্ক। আপনারা যখন বুঝে যাবেন যে আমি তো বলছি ক্যাটাগরি ওয়াইজ যে আপনি কিভাবে বুঝবেন, যখন দেখবেন যে আমূল পরিবর্তনের কারণে এটার কোনো পলিসিগত চেঞ্জ দরকার হচ্ছে। আর প্রিন্সিপাল ডিবেট আমি বুঝাইছি যে যেখানে ফিলোসফিক্যাল জিনিসপত্র, দার্শনিক জিনিসপত্র নিয়ে আলোচনা হয়, যেখানে আসলে বাস্তব জীবনের তেমন কোনো কিছুর মানে লিঙ্ক আপটা থাকে না, ওই ফিলোসফিক্যাল আলাপে বেশি মোরালস প্রিন্সিপালস নিয়ে আলোচনা হয়, ওগুলো প্রিন্সিপাল বিতর্ক। আর অনুতপ্তের বিতর্ক তো অনুতপ্ত শব্দটা সবসময় উপস্থিত থাকেই বেশ কম। সো আপনি ক্লাসিফাই করে ফেলার পরে আপনার ওই টিমমেট সহ আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। তখন আপনারা বার্ডেন নিয়ে আলোচনা করবেন যে আমার উপর বার্ডেন কি, আমি দেখাতে হবে যে রেলওয়েকে সম্পূর্ণ বেসরকারীকরণ করলে কি কি লাভ। তখন আপনি ওই বার্ডেন অনুসারে একটা একটা করে ক্রস টিক দিয়ে যাবেন যে প্রথমে আসি যে হচ্ছে মেকানিজম, এরপর আসি যে মনিটরিং বডিটা, যে রেলওয়ের মনিটরিং বডি কেমন হবে, সুপারভিশন বডিটা কেমন হবে, টিকেটের সিস্টেমটা ভাইয়া কেমন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে প্রিন্সিপাল বললেন যে ফিলোসফিক্যাল আলোচনা হবে এখানে, তো একটা এক্সাম্পল দিলেন না ব্যাপারটা ক্লিয়ার হতো আমার কাছে। আচ্ছা আচ্ছা, আমি একটা এক্সাম্পল প্রথম দিকে দিছিলাম, ওটা আমি আবার দেই। যে ধরেন আচ্ছা ওই উদাহরণটা ছাড়া আমি একটা উদাহরণ দিই। নিহিলিজম মানে একটা ফিলোসফিক্যাল টার্ম আছে, নিহিলিজম। নিহিলিজম মানে হইতেছে মানে মানুষজনের যা ঘটতেছে তা মেনে নেওয়া। যেমন ধরেন আমার সাথে যদি খুব খারাপ কিছু হয়, আমি ফ্রাস্ট্রেটেড না হয়ে বা হইতেছে খুবই বিধ্বংসী না হয়ে আমি নিহিলিস্টিক হয়ে গেলাম আমার মাইন্ডে। নিহিলিস্টিক মানে কি, আমি মনে করলাম যে এটাই আমার ফরচুন বা এটাই আমার ভাগ্য। তখন আমি ওই নিহিলিজমটাকে আমার জীবনে ফিলোসফি মনে করলাম যে আমার সাথে যাই ঘটবে ওটাই রাইট। তো এই নিহিলিজমের পক্ষে বিপক্ষে কথা হবে যে হইতেছে আসলেই কি মানুষের এইভাবে জীবনযাপন করা উচিত নিহিলিজমকে বেসিস ধরে, নাকি মানুষকে রিভল্ট করা উচিত যে হইতেছে না আমার সাথে এটা ঘটছে, এইটা আমাকে ওই অ্যাকশনটা করতে হবে যে এমন ভাবে যাতে ওই ওই জিনিসটা আমার সাথে ঘটছে ওটা অ্যাপ্রোপ্রিয়েট না। কোনটা বেটার ওয়ে অফ লাইফ। বা আমি যে আগে একটা উদাহরণ দিছিলাম যে ধরেন অমরত্বর একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, অমরত্ব তো নাই, মানুষ মারা যাবে এটাই চিরন্তন, এটাই সত্য। ধরেন একটা অমরত্বর যন্ত্র আবিষ্কার হয়েছে, এখন মানুষ চাইলে অমরত্ব নিতে পারে। ধরেন ওই যন্ত্র সাবস্ক্রাইব করলে মানুষ অমরত্ব নিতে পারে। তো মোশন আসলো যে এই সংসদ অমরত্বের যন্ত্র আছে ধরে নিয়ে, মানে অমরত্ব যন্ত্র নিয়ে কোনো ডিবেট হবে না, এটা আছে, এটা কাল্পনিকভাবে ধরে নিয়ে মানুষ অমরত্ব গ্রহণ করবে। এখন এটা পক্ষে বিপক্ষে বিতর্ক হবে যে অমরত্ব যদি মানুষ গ্রহণ করে তাহলে মানুষের জীবনটা কেমন হবে, মানুষের জীবনের ফিলোসফি কেমন হবে, মানুষের জীবনে চাওয়া পাওয়া কি, এখন মানুষের জীবনে চাওয়া পাওয়া আছে যে ৩০-এর মধ্যে কি করতে হবে, ৪০ বছর বয়সের মধ্যে কি করতে হবে, ২৫ বছর বয়সের মধ্যে কি করতে হবে, ৫০ বছর বয়সের মধ্যে কি করতে হবে, ৬০ বছর বয়সের মধ্যে কি করতে হবে। এই যে মানুষের বয়স ভিত্তিক যে মানুষ এখন এক ধরনের লাইফকে এক্সপেকটেশন ওয়াইজ ভাগ করছে যে আমি জীবনের এই পর্যায়ে এতটুকু 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 আমাকে অ্যাচিভ করতে হবে, তাহলে মানুষ যদি অমর হয়ে যায় তাহলে তো মানুষের কাছে অফুরন্ত সময়, তাহলে তখন মানুষের মানে পারপোজ অফ লাইফটা ঠিক থাকবে কিনা, নাকি তখন এই যে মানুষ মানে আত্মগ্লানিতে আরো বেশি ভুগবে। কারণ যতদিন যাবে মানুষের প্রোডাকশনের ক্ষমতাটা বা প্রোডাক্টিভিটির ক্ষমতাটা কি বাড়বে নাকি কমবে, এইগুলা নিয়ে আলাপ হবে যে অমরত্ব থাকলে তো এই জিনিসটা খারাপ হয়ে যাবে। কারণ এখানে কোনো ধরনের রিসাইকেল জিনিসটা থাকবে না। এইখানে কোনো ধরনের হইতেছে মানে পৃথিবীতে যে এক প্রজন্ম চলে যায় আরেক প্রজন্ম আসে, এইভাবে যে একটা সাইকেল আছে এই সাইকেলটা ব্রেক হয়ে যাবে। তখন এই সমাজ ব্যবস্থা কিভাবে কাজ করবে, এইগুলা নিয়ে আলোচনা হবে। তো এইগুলা হইতেছে ফিলোসফিক্যাল আলাপ। আর আমি যে আলাপটা দিচ্ছি রেলওয়েকে নিয়ে ওটা হচ্ছে পলিসিগত আলাপ। বুঝতে পারছেন? হ্যাঁ একটা ভাই, প্রশ্ন করব। আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রিন্সিপালটা কি আচ্ছা আচ্ছা, প্রেজেন্ট, আরেকজনের ফার্স্ট, প্রশ্ন ফিউচার সব ক্ষেত্রেই হতে পারে? হ্যাঁ, মানে ফিলোসফির কোনো বর্ডার নাই, ফিলোসফি বর্ডারলেস। ওকে ভাই, আচ্ছা, বুঝছি। আরেকজন প্রশ্ন করতে চাইছিলেন। ভাইয়া প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, আপনি যেটা অনুতপ্ত
তো মানে বিতর্কের একটা নিয়ম বললেন, যেটা আমরা যেমন প্রিন্সিপাল মোশনের কথা বললেন, পলিসি মোশনের কথা বললেন। কারণ এই যে অনুতপ্তের যে মোশন, মানে এটাকে কি বলা হবে? আমি যেমন ওটাকে প্রিন্সিপাল বলছি, একটাকে পলিসি ধরেন বলছি, এটাকে কি বলা হবে? মানে ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দেই যে এই সংসদ বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় ব্র্যাকেটে যে বাংলাদেশ ক্রিকেটে অধিক বাজেট দেওয়ায় অনুতপ্ত। ধরেন এইটা একটা মোশন যে কম্পারেটিভলি বেশি বাজেট গেছে ক্রিকেটে অন্যান্য খেলার চেয়ে, ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে তো বাজেট আছে। এখন আপনাকে অনুতপ্ত হয়ে দেখাতে হবে যে যখন আপনি ডিবেট করতেছেন এর আগ পর্যন্ত এই যে বাজেটের ডিস্ট্রিবিউশনে ক্রিকেট বেশি বাজেট পাইছে, এইটার কারণে কি কি লস হয়েছে, অনেক ধরনের লস আপনি দেখাতে পারবেন। যেমন দেখাতে পারবেন যে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু বা কাবাডি, এইটার ওই যে ফ্রাস্ট্রেশন যে হওয়া উচিত ছিল, গ্লোরিফিকেশন হওয়া উচিত ছিল, এটা হয় নাই। বাংলাদেশের অন্য আরো যে মেইন খেলাগুলো আছে ওগুলার গ্লোরিফিকেশন গুলো হয় নাই। অন্য যে খেলাগুলোতে জেলা পর্যায়ে খেলোয়াড় উঠে আসার কথা ছিল ওগুলো হয় নাই। এরপরে ওই যে বিজনেস মডেলে অ্যাড এর যেই গ্লোরিফিকেশনটা, ওই জায়গাতে ওই অ্যাড মানিটা বেশি পরিমাণে ক্রিকেট বোর্ড পাইছে, অন্যান্য বোর্ড গুলা পায় নাই। এই জন্য ওই খেলাগুলার ওই খেলোয়াড়টা বা হইতেছে ওই যারা সংশ্লিষ্ট আছে তারা ওই অনুপ্রেরণাটা হারাই ফেলতেছে। এই যে আপনি অনুতপ্ত, কেন অনুতপ্ত? এই যে আমি যে জিনিসগুলো আপনার বললাম যে আপনি এখন ডিবেট করতেছেন, এর আগে ওই বিষয়গুলোর জন্য এই লস হয়ে গেছে, এই জন্য আপনি অনুতপ্ত। বুঝতে পারছেন? জি ভাইয়া, ধন্যবাদ। তাহলে এইভাবে আপনারা ডিবেট গুলার মোশন যেগুলা এগুলাকে একটু ক্লাসিফাই করবেন। ক্লাসিফাই করার পরে আপনার কাজটা মোটামুটি ইজি। আপনি ওই বিতর্ক অনুসারে হইতেছে আপনি আপনার পুরো ফ্রেমিংটা সাজাবেন। এখন এখানে আমি একটা মেথড দিছি, PEE মেথড। সিম্পল একটা মেথড। কি মেথড? প্রশ্ন করাতে প্রথমটা হ্যাঁ বলেন। ভাই, বার্ডেন অফ প্রুফ এটা বুঝি না ভাই, 3 নাম্বারটা একটু বুঝাইতে পারবেন? আচ্ছা, বার্ডেন অফ প্রুফটা আমি বলি, একটু ক্লিয়ার করি। ধরেন বিতর্কের প্রস্তাবে আপনাকে বলছে যে এই সংসদ বাংলাদেশ রেলওয়েকে সম্পূর্ণ বেসরকারীকরণ করবে। এখন সরকার দল হিসেবে আপনার উপরে বার্ডেন কি? সরকার দল হিসেবে আপনার উপরে বার্ডেন এটা প্রুফ করা যে আমি যদি সংসদ হিসেবে, সংসদ অনেক কিছু হতে পারে, বাংলাদেশ গভর্নমেন্ট হতে পারে, বা হইতেছে আপনি তৃতীয় বিশ্বের সংসদ দিলেন, বা হইতেছে থার্ড আইল্যান্ডস দিলেন, যে ওইখানে কোনো ডিফাইন করলেন না। যাই হোক, আপনার উপরে বার্ডেনটা কি? আপনার উপরে বার্ডেনটা হচ্ছে আপনাকে এইটা প্রুফ করতে হবে যে এখন যেভাবে প্রত্যেক বছর বলা হয় যে বাংলাদেশ রেলওয়ে লস করতেছে, বা বলা হয় যে যাত্রী পাচ্ছে না, বা বলা হয় যে যাত্রী সেবা ভালো না, বা হইতেছে টিকিটের সেবা ভালো না, এই যে অনেকগুলো ঝামেলা, যদি বেসরকারীকরণ করা হয়, সম্পূর্ণ বেসরকারীকরণ করা হয়, তাহলে এগুলা আর থাকবে না। কেন থাকবে না? আপনি অনেক উদাহরণ দিতে পারেন। যে দেখেন আপনি বাস সেক্টরের দিকে যান, ওইখানে প্রাইভেট সেক্টর গুলো একটা একটার সাথে কম্পিটিশন করে। কেন কম্পিটিশন করে? যাত্রী গ্র্যাব করার জন্য। তারা সেবা দিয়ে যাত্রীদেরকে অ্যাট্রাক্ট করতে চায় যে হইতেছে আমরা ভালো, আমাদের এই জায়গাতে আপনারা আসেন, এই পরিবহনে আসেন। এই যে প্রাইভেট সেক্টর গুলাতে কম্পিটিশন থাকে বা সেলসের টার্গেট থাকে যে হইতেছে আমাদেরকে এত সেল করতে হবে, এই জন্য প্রাইভেট সেক্টর গুলো নিজেরা প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য হলেও বেটার সার্ভিস দেয় বিভিন্ন সেক্টর, অন্যান্য যে সকল প্রাইভেট সেক্টর আছে। তাহলে গভর্নমেন্ট হিসেবে, সরকার দল হিসেবে আপনার কাছে এটা বাড়েন যে আপনি মেকানিজম, পলিসি এবং প্রভাব দিয়ে বুঝাবেন যে সম্পূর্ণ বেসরকারীকরণ করলে এখন যে অবস্থা এটা হচ্ছে বেটার অবস্থানে যাবে বাংলাদেশ রেলওয়ে। এটা হচ্ছে সরকার দলের বাড়েন। আর বিপক্ষ দল আসবে, বিপক্ষ দলের বাড়েন কি? বিপক্ষ দলের বাড়েন হতেছে দেখাবে যে এক্সিস্টিং যে পলিসি আছে ওই পলিসিটাই বেটার। কেন? যদি সম্পূর্ণ বেসরকারীকরণ করা হয় তাহলে আরো খারাপ অবস্থার দিকে যাবে, ওইটা দেখানো বিপক্ষ দলের বাড়েন। যে বিপক্ষ দল দেখাবে যে হ্যাঁ, ওই জায়গায় যদি এখনকার সিস্টেমটা কন্টিনিউ করা হয় তাহলে ভালো হবে, সম্পূর্ণ বেসরকারীকরণ করলে ভালো হবে। তো এই জায়গাতে এই বার্ডেনটা হচ্ছে দুই দলের, সরকার দলের একরকম বার্ডেন, বিরোধী দলের একরকম বার্ডেন। বার্ডেন বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। ভাইয়া, বার্ডেনটাকে আমরা কি এভাবে বলতে পারি যে যুক্তি খণ্ডন করা অথবা কারণ দেখানো যে আমি কেন ডিবেটটা কোন জায়গায় দাঁড়িয়ে করছি? মেইন যুক্তিগুলা বলা যায়। হ্যাঁ, বলতে পারেন। ভাষা অনেক রকম হতে পারে, ওটা সমস্যা নাই, কিন্তু ওই কন্টেন্টটা থাকতে হবে, মানে ইনগ্রেডিয়েন্টস গুলা থাকতে হবে আর কি।
আমরা আরো এটা নিয়ে আলাপ করবো, সমস্যা নেই। আমরা মেথডটাতে একটু ফোকাস করি। আমি পিই মেথড দিছি, মানে সিম্পল একটা মেথড। প্রথমটা হচ্ছে পয়েন্ট, মানে আমরা যেটা মাত্র আলোচনা করলাম যে হোয়াট আর ইউ, মানে মানে আপনি কি নিয়ে আর্গু করতেছেন, এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। মানে একটা বিষয় আমি চুজ করছি, ওই চুজ করার জন্য পিছনের রিজনিংটা থাকতে হবে, এবং আপনি কি নিয়ে কথা বলতেছেন এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। কারণ সংসদীয় বিতর্ক আর উপস্থিত বক্তৃতা, এটার মধ্যে ক্লিয়ার পার্থক্য আছে। হ্যাঁ, কারণ উপস্থিত বক্তৃতায় ধরেন আপনার সামনে ডিরেক্ট 1 ভার্সেস 1 অপোনেন্ট নাই, সবাই বক্তৃতা দিয়ে যাবে, যারটা ভালো হবে ওইখান থেকে 1 2 3 পুরস্কার পাবে। কিন্তু সংসদীয় বিতর্কে আর্গুমেন্ট আছে, রিজনিং আছে, লজিক্স আছে, এক্সাম্পলস আছে, অনেক কিছু। তাহলে আপনাকে প্রথমে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে আপনার কাছে, যে আপনি কি আর্গু করতেছেন, কি নিয়ে আপনি যুক্তি দিচ্ছেন, কি নিয়ে বিতর্ক করতেছেন। এরপর 2 নম্বরে এক্সপ্লেনেশন, হোয়াই ইজ ইট ট্রু, যে আপনি যেটা বলতেছেন, আপনি এটাও বলতে পারেন যে সূর্য পশ্চিম দিকে উঠে, হয়তো আপনি বিতর্কের কারণে এই পক্ষেই পড়ছেন যে সূর্য পশ্চিম দিকে উঠে এই পক্ষে। প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে যেটা ট্রু, সূর্য পশ্চিম দিকে উঠে এটাই ট্রু। কারণ আপনি যদি নিজের মনে এটা না রাখেন যে এটা ট্রু, তাহলে জীবনেও আপনি কাউকে কনভিন্স করতে পারবেন না, কারো ব্রেনকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন না যে এটা ট্রু। প্রথমে আপনাকে নিজে বিশ্বাস করতে হবে। সো এই এক্সপ্লেনেশনটা নিজেকে নিজে প্রথমে দিতে হবে যে হোয়াই ইজ ইট ট্রু, কেন এটা সত্যি। এই যে আপনি যদি নিজে এটাকে বিশ্বাস করতে না পারেন নিজেকে, যে রেলওয়েকে সম্পূর্ণ বেসরকারীকরণ করলে ভালো হবে, যদি নিজেকে নিজে প্রথমে বিশ্বাস করতে না পারেন, আপনার বিতর্কটা ভালো হবে না। তাহলে যেটা নিয়ে বিতর্ক করতেছেন, ওই বিতর্কে যে পক্ষে আপনি থাকেন না কেন, মানে পক্ষ বিপক্ষ টসে জেতা বা হারার কারণে আপনাকে ওই সিচুয়েশনের জন্য বা ওই 1 ঘন্টার জন্য ওইটাকে বিশ্বাস করতে হবে। আপনি জানেন যে সূর্য পশ্চিম দিকে উঠে না, সূর্য পূর্ব দিকেই উঠে, কিন্তু আপনি বিতর্কের ওই পক্ষে পড়ে গেছেন যে পক্ষে আপনাকে সূর্য পশ্চিম দিকে উঠে ডিফেন্ড করতে হবে। তাহলে আপনাকে প্রথমে ওটা নিজেকে বিশ্বাস করতে হবে যে না, আমি যেটা জানতাম ওটা ভুল, আগামী 1 ঘন্টার জন্য সূর্য পশ্চিম দিকে উঠে। তাহলে ইউ ক্যান মেক আর্গুমেন্টস, তখন আপনি আর্গুমেন্ট তৈরি করতে পারবেন, কারণ আপনি নিজে ওটা বিশ্বাস করতেছেন। এরপরে থার্ড যেটা, এক্সাম্পল, রিয়েল ওয়ার্ল্ড প্রুফ, খুবই 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 ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমি অনেক বিতর্ক দেখছি যেখানে অনেক ব্যাখ্যা, অনেক কিছু, কিন্তু রিয়েল ওয়ার্ল্ড কোনো প্রুফ নাই। হ্যাঁ, রিয়েল ওয়ার্ল্ড প্রুফ নাই, মানে ধরেন আমি অনেক কিছু দিয়ে বুঝে দিলাম যে হইতেছে এই জিনিসটা ঘটবে, উদাহরণটা কি? মানে আমি যেই বললাম যে রেলওয়েকে সম্পূর্ণ বেসরকারীকরণ করলে ভালো হবে, আপনি একটা এক্সাম্পল আনেন, অনেক এক্সাম্পল কিন্তু পৃথিবীতে আছে, যেখানে অনেকগুলো কান্ট্রিতে ফুললি প্রাইভেট সেক্টর দিয়ে রেলওয়ে চালানো হয়। আপনি বের করেন, বের করে ওগুলা দেখান, মডেল গুলা, যে হইতেছে দেখেন এই দেশে তো হচ্ছে এইভাবে এই জিনিসটা অ্যাডপ্ট করছে, দেখেন ওরা কত ভালো চলতেছে। এই যে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রুফ দিলেন আপনি বিতর্কের ভিতরে, এইটার কারণে আপনার বিতর্কটা আরো বিশ্বাসযোগ্য হবে, এবং একই সাথে আপনার অ্যাসারশন রিজনিং, মানে আপনি যে যুক্তিটা দিচ্ছেন ওই যুক্তিটা ফুল প্রুফ হবে। মানে প্রথমে আপনি ওই প্রস্তুতির সময় যা করছেন ওটা ছিল একটা কঙ্কাল, ওই কঙ্কালের মধ্যে মাংস লাগাতে হবে। এই মাংস লাগানোর কাজটা আপনি যখন করবেন, তখন আপনাকে এই জিনিসগুলো আস্তে 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 অ্যাড করতে হবে। এরপরে আপনি আসেন ফ্রেমিং এ। এখন আমরা আলোচনা করলাম, মানে প্রাইমারি কিছু বিষয় আলোচনা করছি। এরপর আপনি ফ্রেমিং এ আসেন, যে ফ্রেমিং অফ দ্য ডিবেট, থার্ড স্টেপে ন্যারেটিভ সেট করা। ন্যারেটিভ কি? আসেন এটা নিয়ে আমরা একটা সহজ আলোচনা করি। যেই বিতর্কের প্রস্তাব নিয়ে কথা বলছি ওইটা দিয়েই আলোচনা করি, যে রেলওয়েকে সম্পূর্ণ বেসরকারীকরণ। আপনি একটা আর্জেন্সি দেখান, যে দেখেন মাননীয় স্পিকার, আমাদের আজকে রেলওয়ের দুর্দশা, রেলওয়ের আজকে খুবই খারাপ অবস্থা। কেন? কারণ রেলওয়ে এখনো সম্পূর্ণ বেসরকারীকরণ হয় নাই। রেলওয়েতে এই কারণে সিস্টেমেটিক ওয়েতে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন, টিকিট সিস্টেম, যাত্রী সেবা, এই জিনিসগুলোতে খুবই নাজেহাল অবস্থা। আপনি একটা ন্যারেটিভ প্রিচ করলেন সংসদে, আপনি একটা প্রেক্ষাপট বুঝাইলেন যে এই 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 অবস্থা, এই কারণে আজকে সংসদে এই বিষয় উত্থাপিত হচ্ছে। একটা বিতর্কে যখন আপনি আর্জেন্সি প্রকাশ করবেন যে কেন গুরুত্বপূর্ণ, কেন হচ্ছে আজকে আমাদের সংসদে রেলওয়েকে সম্পূর্ণ বেসরকারীকরণ করতেই হবে, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেট করা, এই ন্যারেটিভটা সেট করা। কারণ বিপক্ষ দল এসে প্রশ্ন তুলতেই পারে যে আজকে যে বিতর্কের প্রস্তাবটা তোলা হলো দরকারটা কি, মানে আর কি যেভাবে চলতেছে চলুক,
সমস্যা তো দেখতেছি না। এই যে সমস্যার ন্যারেটিভটা বা আর্জেন্সির ন্যারেটিভটা, এইটা সরকার দলের প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিতে আসবেন বা সরকার দল যখন প্রেপ নিবে, ওই প্রেপ নেওয়ার টাইমটাতে, প্রিপারেশন নেওয়ার টাইমটাতে ৩ জন মিলে ওই ন্যারেটিভটা নিজেরা পরিষ্কার হতে হবে নিজেদের কাছে। যে আর্জেন্সিটা কি? কেন করা দরকার? বা এটা করলে কি লাভ? বা এটা এখনই কেন করা দরকার? মানে আমাদের কেন দেওয়ালে পিঠ থেকে গেছে? এই যে ন্যারেটিভটা আপনি সেট করছেন, এইটা ডিবেটের প্রিলিমিনারি স্টেজে, মানে এটা ওই কঙ্কালের ১ম ধাপে আপনি কঙ্কালটাকে ফুলফিল করতেছেন। ২ নম্বরে স্টেক হোল্ডার অ্যানালাইসিস। দেখেন রেলওয়ের যে বিতর্কটা, এই রেলওয়ের বিতর্কতে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। যেমন রেলওয়ে ইটসেলফ, এটা একটা স্টেক হোল্ডার, রেলওয়ের যাত্রীরা একটা স্টেক হোল্ডার, গভর্নমেন্ট একটা স্টেক হোল্ডার, প্রাইভেট সেক্টর গুলো একটা স্টেক হোল্ডার, এবং একই সাথে পটেনশিয়াল যেই কাস্টমার গুলো আছে যারা একই রুটে, ট্রেনও আছে বাসও আছে, কিন্তু ওরা ট্রেনে আসে না কারণ ট্রেনের সেবাটা ওরকম অ্যাক্সেসিবল না বা হইতেছে মানে ইজি টু অ্যাচিভ না ওই সেবাটা, ওই জন্য আসে না। তাহলে এই যে বিভিন্ন স্টেক হোল্ডার, ভাই এইটাকে নিয়ে আপনাকে অ্যানালাইসিস। হ্যাঁ 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 ভাই আমার একটা কোশ্চেন ছিল, মানে আমি নিজেও ক্লাসটা হ্যাঁ করতেছি তো, সেটা হচ্ছে মানে এই যে ন্যারেটিভ যেটা বলছি আমরা, মানে আমরা যখন কোন একটা ডিবেটে হচ্ছে যে ফ্রেমিং করতে যাই, তখন এই যে বয়ানটা দেই, এটা কি ফ্রেমিং এর মানে ওয়ান কাইন্ড অফ একটা পার্ট, নাকি হচ্ছে যে এটাই একটা ফ্রেমিং, মানে এই ন্যারেটিভটাই কি একটা ফ্রেমিং কিনা? এইটা ফ্রেমিং এর প্রিলিমিনারি পার্ট, মানে ফার্স্টের দিকে পার্ট আর কি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। ভাইয়া একটা কথা ছিল ভাইয়া। হ্যাঁ ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া ন্যারেটিভ মানে কি প্রেক্ষাপট? ন্যারেটিভ মানে কি প্রেক্ষাপট? আচ্ছা ভাইয়া, প্রেক্ষাপটের ভিতরে অনেক কিছু আসবে, আর্জেন্সি আসবে, কেন আপনি এটা তুলছেন, এখনই কেন তুলছেন, কেন এটা না তুলে হচ্ছে না, কেন দেওয়ালে পিঠ থেকে গেছে, এখনই করতে হবে, এটা করলে কি ইম্প্যাক্ট পড়বে, অনেক কিছু ন্যারেটিভ জিনিসটা ওয়াইড, আপনি অনেক কিছু বলতে পারেন। আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে স্টেক হোল্ডার অ্যানালাইসিস, এই যে রেলওয়ে, যাত্রী, সরকার, অর্থনীতি, প্রাইভেট সেক্টর, এতগুলো স্টেক হোল্ডার, আপনি দেখাবেন যে দেখেন যদি আমি সম্পূর্ণ বেসরকারীকরণ করি, প্রত্যেকটা স্টেক হোল্ডারের লাভ হবে। সরকার আরো রেভিনিউ পাবে, প্রাইভেট সেক্টর এখানে ঢুকতে পারবে, তাহলে বিজনেসটা আরো এক্সপান্ড হলো। তাহলে আমরা দেখবেন যে সকল জায়গাগুলোতে আমরা মানে শর্ট দূরত্বে রেলওয়ে দিতে পারতেছি না, ওগুলো দিতে পারবো, কারণ হতেছে তখন ইনভেস্টমেন্ট আসবে, প্রাইভেট সেক্টরে তো ইনভেস্টমেন্ট ডাইভার্সিফাই, অনেক জায়গা থেকে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট নেয়, তো বিনিয়োগ আসবে, অর্থনীতি লাভ হবে, সরকারের লাভ হবে, একই সাথে হচ্ছে রেলওয়ে স্টাফদের তখন একটা কর্মচাঞ্চল্য আসবে, বেতনও বাড়তে পারে, সেলস এর উপরে ওদের টার্গেট থাকে। সো এই জিনিসগুলো আপনি দেখাবেন যে স্টেক হোল্ডার, প্রতিটা স্টেক হোল্ডার ধরে ধরে যে এই যে রেলওয়ে, এরপরে হচ্ছে সরকার, যাত্রী, এই স্টেক হোল্ডার গুলোর কি লাভ, এগুলো আপনাকে আগায় রাখবে, মানে এটা এরপর ফ্রেমিং। এরপরে আপনি থার্ড যেটা আমি দিছি যে বিল্ড এ কম্পারেটিভ, এই কথাটা আমি সবসময় বলি, আমি আগে যে ওয়ার্কশপ গুলো নিছি, বেস্ট হওয়ার কোনো দরকার নাই, মানে বিতর্কে বেস্ট হওয়ার কোনো দরকার নাই, বিতর্কে হতে হবে বেটার। কেন? এখানে 1 ভার্সেস 1, মানে একটা টিম ভার্সেস আরেকটা টিম, এখানে শুধুমাত্র এবং শুধুমাত্র অন্য টিমটার চেয়ে আমার বেটার হইতে হবে। যদি আমি পার্সেন্টেজ ওয়াইজও বেটার হই, যে হইতেছে তারা যতটুকু লাভ দেখাচ্ছে আমি এটার চেয়ে বেশি লাভ দেখাতে পারছি, 10%, 20%, 30% দৃশ্যমান বেশি, তাহলে আমি ডিবেটটা উইন করি। কারণ বিরোধী দল সেখানে বলবে যে আপনি সম্পূর্ণ বেসরকারীকরণ করলেই সব সলভ হয়ে যাবে, আপনি সম্পূর্ণ বেসরকারীকরণ করলেই রাতারাতি আগামীকাল থেকে অর্থনীতি, রেলওয়ের অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে। তখন আপনি এই যে কম্পারিজনটা ড্র করবেন যে দেখেন আমরা তো মার্জিনাল হলেও বেশি আপনাকে ব্যবসা এনে দিব, মার্জিনাল হলেও বেশি আপনাকে প্রফিট এনে দিব, তাহলে তারা যেভাবে চলতেছে ওইভাবে চলাচ্ছে, এখন যদি আপনি 100 টাকা বেশি পান তো আসবেন না কেন, আপনি এই পলিসিতে আপনাকে আসতে হবে। তাহলে এই যে লাস্টে আপনি একটা কম্পারিজন ড্র করতে হবে, মানে আমরা যখন সরকার দল হিসেবে একটা মোশন আমরা সংজ্ঞায়ন করি, সংজ্ঞায়ন করার পরে প্যারামিটার দেই, 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে, এই প্যারামিটার গুলোর ভিতরে ন্যারেটিভ থাকতে হবে, স্টেক হোল্ডার অ্যানালাইসিস থাকতে হবে এবং কম্পারিজনটা থাকতে হবে। যে ধরেন প্রত্যেকটা ডিবেটের একটা এন্ড গোল আছে, এন্ড গোল যে লাস্টে আমি কি পাইলাম, ওই এন্ড গোলটা যেন ওই বিপক্ষ দল থেকে বেটার হয়, বেস্ট হওয়ার কোনো দরকার নাই, বিপক্ষ দল থেকে যেন মার্জিনালি হলেও বেটার হয়, যে তারা যে কেসটা দিছে ওই কেসের যে আউটপুট, ওই কেসের যে এন্ড গোল, ওটা হচ্ছে আমার
কাছে আপনি 20% লাভ বেশি পাবেন, 25% লাভ বেশি পাবেন। হ্যাঁ, আমি এখন যেই যাত্রী, ওই যাত্রীর চেয়ে আমি 20% যাত্রী আরো বেশি অ্যাট্রাক্ট করতে পারবো, বা যেই যাত্রী সেবার মান খুবই লো ছিল ওটা আমি 30-40% ওই যাত্রী সেবার মান আরো বাড়াতে পারবো। তখন আপনার ডিবেটটা খুব ভালোভাবে ফ্রেম হবে, এবং ফ্রেমিং এ কম্পারেটিভে থার্ড আমি যেটা বলছি এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা আপনারা যখন বিতর্ক করতে করতে অনেক সময় ধরে বিতর্ক করবেন, তখন আপনারা এই জিনিসটা খুব কুইকলি পারবেন। সেটা হচ্ছে প্রিবাট। প্রিবাট জিনিসটা কি? প্রিবাট জিনিসটা হচ্ছে আপনি সরকার দল হিসেবে যখন প্রস্তুতি নিচ্ছেন 3 জন মিলে, তখন আপনাকে এটা গেস করতে হবে যে বিরোধী দল কি বলতে পারে। ওই গেসটা যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন যে বিতর্কটা আপনি আগে যদি 50% আগায় থাকতেন, এখন 80% আগায় থাকবেন। 80-20 ডিবেট হয়ে যাবে। কেন? কারণ বিরোধী দল একটা সেটআপ নিয়ে বিতর্কে আসছে। হ্যাঁ, ওনারা 1 মিনিট সময় পাবে, স্ট্র্যাটেজিক টাইম পাবে। বাট আপনি যদি তাদের আর্গুমেন্টস গুলো গেস করতে পারেন, কারণ অনেক সময় অনেক বিতর্কে স্ট্রোক আর্গুমেন্ট থাকে। মানে দেখবেন যে অনেকগুলো টুর্নামেন্ট হচ্ছে, হয়তো একটা মোশন রিপিট হয়ে গেছে, আগের বিতর্ক টুর্নামেন্টেও আপনি ওই ডিবেটটা শুনছেন, এখন নতুন একটা টুর্নামেন্টে ওই ডিবেটটাই শুনতেছেন, দেখছেন যে পক্ষ দল বিপক্ষ দলের ওই একই আর্গুমেন্ট, পক্ষ দল যে 4টা ছিল আগে ওটা এখানেও দিছে, আবার বিপক্ষ দল যে 4টা ওটা এখানেও দিছে। মানে ধরুন আপনি ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি 2টা টুর্নামেন্টে আপনি গেছেন, গিয়ে দেখলেন একই মোশন যখন ডিবেট হচ্ছে তখন 2 দলের আর্গুমেন্টস সেম। কারণ হতেছে সেম হওয়ার পসিবিলিটি বেশি, যেহেতু বিষয়টা একই। সো আপনি যদি গেস করতে পারেন যে বিরোধী দল কি বলতে পারে, তখন আপনি প্রিবাট দিবেন। সাধারণত আমরা রিবাটের কথা বলি, যে যুক্তি খণ্ডনে আমরা কি বলবো। প্রিবাট কি? প্রিবাট হচ্ছে এই যে আপনি সরকার দল হিসেবে গেস করতে পারছেন যে বিরোধী দল কি বলতে পারে, ওইগুলার লজিক গুলা আপনি আগেই আপনার পিএম স্পিচে ওই পিএম কে দিয়ে ভাঙাতে পারবেন, যে হ্যাঁ মাননীয় স্পিকার বিরোধী দল এসে হয়তো এগুলো বলতে পারে, কিন্তু আসলে এগুলো বলে লাভ নেই। কেন? কারণ এই কারণে, যে এই জিনিসগুলাতে তারা যদি এগুলো বলেও থাকে, এই রেসপন্সের আসলে কোনো মূল্য নাই। তখন আপনি ডিবেটটা খুব ইম্প্যাক্টফুলি বা খুব স্ট্রংলি নিজের দিকে নিয়ে আসলেন। এইভাবে হইতেছে বিতর্কটা ফ্রেম করতে হবে। আপনার কেস তো বুলেট প্রুফ হতেই হবে, ক্রিস্টাল ক্লিয়ার হইতে হবে। মানে বিতর্কে প্যারামিটার দিয়ে জেতা যাবে না, যে হ্যাঁ উনি 3টা প্যারামিটার দিচ্ছে আমি 6টা দিয়ে দিই তাহলে জিতে যাবো না। বিতর্কে ক্ল্যারিটি খুবই গুরুত্বপূর্ণ। মানে আমি যখন বিচারক হিসেবে বসবো, আমি কিচ্ছু জানি না, মনে করা হবে যে আমি একেবারেই কিছু জানি না, 2 দল আমাকে যা জানাবে ওইটার বেসিসে বিচার করতে হবে। সো সিম্পলি আপনি জাজকে এটা বুঝাতেই হবে, যে ক্ল্যারিটি দিতে হবে, পরিষ্কার করতে হবে কেন আপনারা বেটার। সো ওই ক্ল্যারিটিটা জাজকে বোঝানোর আগে নিজেকে বোঝানো জরুরি, যে হ্যাঁ কেন ডিবেটটা কম্পারেটিভলি আমি জিতি বা আমরা জিতি। সো এই ক্ল্যারিটিটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আসলে অনেক কিছু নিয়ে স্টেপ বাই স্টেপ কথা বলছি। আমি ট্রাই করছি যে ডিটেইলিং এ যাওয়া, যে কিভাবে একটা ডিবেটকে ফ্রেম করলে ভালো হয়। আমি একটা হয়তো প্রশ্ন ছিল। ওই যে হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে স্যার, ভাই এখানে বলছিলেন যে স্টেক হোল্ডার অ্যানালিসিস, মানে একটা বিষয় যেমন ট্রেনের যে বিষয়টা ছিল, ওইখানে ট্রেনের যাত্রী ওইখানে আসবে, এই ক্ষেত্রে মনে করেন সরকার দল যখন ব্যাখ্যাটা করবে, তখন সরকারের রাজস্বর কথা আসলো, মনে করেন সেক্ষেত্রে সরকার কি বেশি ফোকাস করবে জনগণের লাভটার দিকে নাকি তার রাজস্বর দিকে, কোনটার উপর ফোকাস করে সে তার যুক্তি দিবে? এটা আসলে ইন্টারলিংক। কিভাবে ইন্টারলিংক? রেভিনিউ কিভাবে আসবে? যদি রেলওয়েতে বেশি যাত্রী আসে তাহলে বেশি রেভিনিউ আসবে। তখন সরকার দল এই আর্গুমেন্টটা লিংক করে দিবে এইভাবে, যে দেখেন আমরা যেহেতু সম্পূর্ণ বেসরকারীকরণ করব, তাহলে প্রাইভেট সেক্টর তো সার্ভিসে কম্পিটিশন করে তারা একটা আরেকটার সাথে। সো এখানে তাদের যাত্রী সেবা বৃদ্ধি পাবে, যাত্রী সেবা বৃদ্ধি পালে জনগণ বেশি পরিমাণে ট্রেনের টিকিট কিনবে, রেভিনিউ বাড়বে এবং সরকারি কোষাগারেও রেভিনিউ যাবে। সো স্টেক হোল্ডার গুলাকে যদি এক সুতায় বাঁধতে পারেন এইভাবে লিংক করে, তাহলে দেখবেন যে প্রত্যেকটা স্টেক হোল্ডার একই সুতার মধ্যে কাভার হয়ে যাচ্ছে, তখন আলাদা করে অন্য স্টেক হোল্ডারকে এখানে আনতে হয় না। বুঝতে পারছেন? যখন প্রাইভেট ওনারশিপে থাকবে তখন তো সরকারের রাজস্ব কম আসবে না?
না, এটা আপনাকে মেকানিজমে ব্যাখ্যা করতে হবে কিভাবে ট্যাক্স, এরপরে হতেছে পার্সেন্টেজ, এরপরে হতেছে মনিটরিং বডি, সুপারভিশন বডি, এরপরে হচ্ছে ওই যে কত পার্সেন্ট কাট থাকবে ওটার উপর নির্ভর করবে। কারণ হচ্ছে মনিটরিং বডি এবং সুপারভিশন বডিতে আপনি তাকে কতটুকু রাখবেন ওটাও আপনার ডিবেটের পলিসির অংশ, বুঝতে পারছেন? কারণ আপনাকে তো দেখাতে হবে যে ধরেন আগে যদি আমি নিজেই থাকি, আমি 100 টাকা আয় করি কিন্তু আমি দেখাচ্ছি যে 0, তো তাহলে তো আমি পুরোটাই পাচ্ছি না। কিন্তু এখন প্রাইভেট সেক্টরে দেওয়ার কারণে যদি আমি পাই তাহলে তো আমি পার্সেন্টেজ বেশি পাচ্ছি, সো লাভটা একটু হলেও বেশি। জি ভাই, বুঝতে পেরেছি। এটাই আর কি। ভাইয়া বলেন। ভাই আপনি প্যারামিটার একটা ওয়ার্ড বলছিলেন, একটু এক্সপ্লেন করলে ভালো হতো। আচ্ছা, প্যারামিটারটা কিছুই না, এটা হতেছে যুক্তিগুলো আর কি। যে ধরেন সরকার দলের 3টা যুক্তি থাকবে, 3টা যুক্তিকে গভর্নমেন্ট দলের গুলাকে প্যারামিটার বলে, এটা তেমন জটিল কিছু না। যতগুলা যুক্তি ওগুলাকেই আমরা প্যারামিটারস বলি আর কি, যে এতগুলা প্যারামিটারস। ভাইয়া বলেন। আমরা যে স্টেক হোল্ডারের বিষয়টা আছে, স্টেক হোল্ডার ধরেন আমরা রেলওয়ের এখানে বলতে গেলে রেলওয়ে একটা স্টেক হোল্ডার, জনগণ একটা স্টেক হোল্ডার, রেলওয়েতে যারা চাকরি করে তারা একটা স্টেক হোল্ডার। তো স্টেক হোল্ডারের যে বিষয়গুলা, মানে আমরা যখন বেসরকারীকরণ করবো স্টেক হোল্ডারদের একটা লাভ হবে। এখন লাভের বিষয়টা কি আমি আর্গুমেন্টের মধ্যে ব্যাখ্যা করবো নাকি শুরুতে ফ্রেমিং এ কিছুটা নিয়ে আসবো? এটা ফ্রেমিং এ আনার দরকার নাই, কারণ আপনার হাতে তো সময় 5 মিনিট, তো ফ্রেমিং এ আনলে ফ্রেমিং এ অনেকটুকু সময় চলে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন কেন, এখানে আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক টিম ডিবেট শুরু করার 3.5 মিনিটের পরে গিয়ে আর্গুমেন্ট গুলো বলা শুরু করে, তখন দেখা যায় যে 3.5 মিনিট, 3 মিনিট 45 সেকেন্ড, 4 মিনিট হয়ে গেছে। তো তখন মানে ওগুলা ভ্যালু এড থাকে না। এই জন্য ফ্রেমিংটা 1-1.5 মিনিট বা 1 মিনিটে রেখে এরপর আর্গুমেন্ট গুলা বলা দরকার। কারণ আপনি যে বিষয়টা আর্গুমেন্টে বলবেন ওই বিষয়টা আবার ফ্রেমিং এ শুরু থেকে আনার দরকার নাই, কারণ তখন এটা রিপিট হবে আর আপনার টাইমটা কিল হয়ে যাবে। এই জন্য টাইমের মানে সুষম বন্টনের জন্য আগে বলার অত বেশি দরকার নেই যদি আপনার আর্গুমেন্টের মধ্যে আবার আসে। আর আমরা যে ধরেন একটা দল হিসেবে সাধারণত মানে কয়টা আর্গুমেন্ট রাখলে ডিবেটটা বেটার হয়? অনেক দল থেকে যে মানে অনেকগুলো আর্গুমেন্ট বলে ফেলে, 5টা 6টা বলে ফেলে, মানে একটা দল হিসেবে সাধারণত কয়টা আর্গুমেন্ট যথেষ্ট? হ্যাঁ, ওইটা আমি বলতেছিলাম। এটা আসলে স্পেসিফিক কোনো আনসার নাই যে আমি বলে দিলাম যে আপনি 5টা রাখলে আপনি জিতবেন, না। তখন আপনি ধরেন 2 মাস পরে এসে আমাকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি বলছিলেন যে 5টা রাখলে যথেষ্ট, কিন্তু 5টা রাখছিলাম কিন্তু উইন হয় নাই। কারণ ডিবেটে কখনোই সংখ্যা দিয়ে ডিবেট জেতা যায় না, যে আমি 5টা দিছি আরেক বিপক্ষ দল 3টা দিছে। ডিবেটে আপনার ওই আর্গুমেন্ট গুলার কতটুকু বিশ্বাসযোগ্য ভাবে আপনি প্রমাণ করতে পারছেন। ধরেন আপনি 5টা দিছেন, না লিমিট তো দিলেন না। এই 5টা আর্গুমেন্টের মধ্যে ধরেন আপনার মন্ত্রী 5টা আর্গুমেন্ট ব্যাখ্যা করার টাইম পায় নাই, 2টা ব্যাখ্যা করছে, তখন ওই যে অন্য 3টা কিন্তু হাউসে ভাষা রয়ে গেল, মানে ওইগুলো এস্টাবলিশ হলো না। তাহলে ওইটা একটা ল্যাকিংস হিসেবে প্রকাশ পেলো যে আপনারা আপনাদের আর্গুমেন্ট নিয়ে ক্লিয়ার না। আবার এই আর্গুমেন্ট অন্যভাবে ক্যাটার করা হয় যে হইতেছে মানে ক্ল্যাশ পয়েন্টস। ধরেন আপনারা 3টা দিলেন, অন্য দল 3টা দিল, কে কাটটা কয়টা ভাঙছে, এইভাবেও জাজমেন্ট হয়, জাজমেন্টের ম্যাট্রিক্স থাকে। ধরেন আপনি আপনার গুলোই শুধু বলে গেলেন, বিপক্ষ দলের গুলো ভাঙলেন না, তখন এগুলোও কাউন্ট করা হয় যে হ্যাঁ আপনার আসলে বেশি আর্গুমেন্ট থাকার কারণে, এত বেশি আর্গুমেন্ট যে আপনি ব্যাখ্যা করতে 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 নিজেরটাই শুধু বলছেন, বিপক্ষ দল যে 3টা বা 4টা আছে ওগুলা ভাঙার টাইমটাই পান নাই। তখন ওই ক্ল্যাশ পয়েন্টস জাজমেন্টের ম্যাট্রিক্স হলে তখন আপনারা আবার পিছিয়ে যাবেন। এই জন্য প্যারামিটারের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, আইডিয়াল কোনো সংখ্যা নাই যে আমি বলে দিব যে আপনারা 3টা রাখেন, 5টা রাখেন, 7টা রাখেন। আমি বলবো যে যতগুলা নিয়ে আপনারা ক্রিস্টাল ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার, যে হ্যাঁ এই জিনিসটা আমরা বুঝছি 100%। আপনাদের দলের মন্ত্রী বা ওই দলের উপনেতা তারা জিনিসগুলা 100% এক্সপ্লেন করে দিয়ে যেতে পারবে, কারণ তারা তো পিলার 2টা দলের মাঝখানে। তারা যদি এক্সপ্লেন করতে না পারে তাহলে আপনি তো 5-7টা রেখে লাভ নাই। সো অতগুলাই রাখবেন যতগুলা নিয়ে আপনাদের 3 জনেরই ক্ল্যারিটি আছে।
আর কম্পারেটিভ যে বিষয়টা, তুলনার বিষয়টা যেটা করবো আমরা বেটার অথবা বেস্ট, এটা কি সাংসদ এসে করবে নাকি শুরু থেকে একটু ধারণা দিতে হবে এই ব্যাপারে? ওই ওয়ান লাইন শুরু থেকে দিয়ে যাবে যে পিএম থেকে, এরপরে সেকেন্ড স্পিকার যিনি আছে উনি তো ব্যাখ্যা করবে এই সবগুলো। আর থার্ড স্পিকারের যে কাজটা, মানে আমি তো আজকে 6 জনের রোল নিয়ে যেহেতু কথা বললে আর একটু এগুলো ডিটেইলসে বলতাম। থার্ড যিনি আছেন ওনার হইতেছে ওই কম্পারিজনটা দুই ভাবে করা উচিত আমার মতে। সেটা হইতেছে, প্রথমটা হইতেছে হেড টু হেড, যে আপনাদের দুই দলের হেড টু হেডে কেন এগিয়ে, এইভাবে একটা কম্পারিজন আসতে পারে। সেকেন্ডে আর্গুমেন্ট টু আর্গুমেন্ট, যে এই দলের 5টা ছিল, ওই দলের 5টা ছিল, কেন এই দলের 5টা বেটার। এইভাবে দুই ধাপে যদি উনি 5 মিনিটের স্পিচটা শেষ করে দেয় তাহলে জাজের কাছে ক্লিয়ার হয়ে যায়, কারণ উনি তো লাস্টের স্পিকার। তো ডিবেটে অনেক কথা হয়ে গেছে, অনেকে অনেক কথা বলে ফেলছে, ডিবেটটা ধরেন একেবারে অনেক দিকে চলে গেছে, তো ডিবেটটাকে একটু গুছিয়ে আনা দরকার। তখন লাস্টে থার্ড স্পিকার এসে এইভাবে যদি উনি দুই ধাপে ব্যাখ্যা করে দেয়, হেড টু হেডও ব্যাখ্যা করে দেয় আর আর্গুমেন্ট ভার্সেস আর্গুমেন্টও ব্যাখ্যা করে দেয়, তখন জাজের কাছে ক্লিয়ার, জাজের কাছে সহজ হয়ে যায়, যে উনিও তখন একটা ক্ল্যারিটি পায় যে হ্যাঁ আসলেই তো এই দল তো আগায়। তাহলে এই গেম চেঞ্জিং সিনারিওতে কিন্তু সাংসদ অনেক বিরাট ভূমিকা পালন করে, যে অনেক কেসে দেখা যায় যে সাংসদের কারণে ডিবেট জিতে যায়। বলেন ভাই, একটা প্রশ্ন ছিল যে মানে আমি কি এই যে ফ্রেমিং এর সময় তখন কি আমি বিপক্ষ দলকে কিছু পাল্টা যুক্তি দিব, যেটাকে আমি ফ্রেমিং এর সময় নির্ধারণ করবো, নাকি যুক্তি খণ্ডনের সময় মানে যেই সময়টুকু অন্যান্য বক্তারা কথা বলবে সেই সময়টুকু আমার নিজের ডায়াসে বসে যুক্তি খণ্ডনের যুক্তিগুলো নির্ধারণ করবো, বা আমি কিছু পাল্টা যুক্তি যেগুলো দিব ওগুলো কখন আমি প্রস্তুত করবো? আমাকে একেবারেই বিতর্ক শুরুতে যে 10-15 মিনিট বা আধা ঘন্টা দেওয়া হবে তখন, নাকি ডায়াসে বসার পর? প্রেপ টাইমে মানে পুরো ডিবেট, ধরেন ডিবেটটা যদি একটা শো হয়, ধরেন একটা শো ডিবেট, তাহলে ওই ডিবেটের শুরুর 1 মিনিট থেকে লাস্টের 59 মিনিট পর্যন্ত ডিবেটটা কিভাবে যাবে সব ফ্রেমিং করে ফেলতে হবে ওই 15-20 মিনিটে। এখন বলতে পারেন যে ভাই এটা তো কম সময়, প্র্যাকটিস করতে করতে বিভিন্ন টুর্নামেন্টে যেতে যেতে দেখবেন যে এটাই অনেক বেশি সময় মনে হবে। এমনও অনেক টুর্নামেন্ট যাবে যেখানে আপনাকে 10 মিনিট 8 মিনিটও সময় দেওয়া হতে পারে। সো মোর প্র্যাকটিস আপনাকে হইতেছে আরো আগায় রাখবে, যে যত বেশি প্র্যাকটিস করবেন আপনি আগায় থাকবেন। আচ্ছা ভাইয়া, স্টেক হোল্ডার অ্যানালাইসিস এর মেইন কাজটা কি, যে আমাদের স্টেক হোল্ডার যেগুলো আছে ওগুলা কিভাবে লাভবান হবে এটা দেখানো ডিবেটে? এক্স্যাক্টলি, কিভাবে বেটার সিচুয়েশনে যাবে। ওকে ভাইয়া, আর একটা জিনিস হচ্ছে ন্যারেটিভ সেট করা আর হচ্ছে আর্জেন্সি দেখানো, দুইটা কি সেম জিনিস কিনা? আর আরেকটা জিনিস হচ্ছে ডিবেটের টাইমে আমরা ডিবেটের টাইমে হচ্ছে লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে ডিবেটের অনেক মোশন আমি বুঝি না যে এই ডিবেটের আর্জেন্সি কি, বা এটা বুঝে একটু টাফ হয়ে যায় আর কি, এগুলোর জন্য কি করে? ওই যে WH কোশ্চেন করতে হবে, আমি যেটা বললাম যে কেন, হোয়াই প্রশ্নটা করতে হবে, যে ওই মোশনটাকে যে এইটা কেন করতে হবে, তখন আপনারা ওই আর্জেন্সিটা পাবেন যে কেন এটা দরকার। আর আপনারা যেটা বললেন যে সেকেন্ড প্রশ্নটা কি ছিল জানি, ফ্রেমিং এর ন্যারেটিভ সেট করার আর্জেন্সি, ন্যারেটিভ সেট করা। হ্যাঁ, আর্জেন্সিটা হচ্ছে ন্যারেটিভ একটা পার্ট, যে মানে কেন হচ্ছে এই ডিবেটটা আজকে উঠলো, আজকেই কেন উঠলো, এই সময়ই কেন উঠলো, কেন দরকার হলো, কেন চেঞ্জ আসলেই দরকার। কারণ বিপক্ষ দল বলবে যে চেঞ্জ দরকার নাই, যেভাবে চলছে চলো। এগুলা এই ক্ল্যারিটিটা প্রথমেই আসা দরকার। ধরেন উচিত হতে পারে, এই ডিবেটগুলো পলিসিতে আসলে আপনারা অনেক ব্যাকফুটে চলে যাবেন। হতে পারে বলে কোনো শব্দ নাই, হলে ভালো এরকম কোনো শব্দ নাই, মানে হতে হবে। কেন হতে হবে ওই ক্ল্যারিটিটা আপনার মধ্যে আসতে হবে, যে হ্যাঁ এই কারণেই হতে হবে, তাহলে আপনারা কনফিডেন্টলি আগাবেন ডিবেটে। ভাইয়া একটা প্রশ্ন ছিল যে যে থার্ড স্পিকারের যে হেড টু হেড যেটা বললেন ওটা কি একটু আরেকবার এক্সপ্লেইন করা যাবে? হেড টু হেড বললে ধরেন আপনি বিপক্ষ দলের সাংসদ, আপনার আগে 5 জন বিতর্ক করছেন, আপনি প্রথমে আসলেন যে পিএম ভার্সেস এলও, মানে প্রাইম মিনিস্টার ভার্সেস লিডার অফ দ্য অপোজিশন, যে আপনি তখন দেখাবেন যে কেন প্রাইম মিনিস্টারের যুক্তিগুলো আপনার দলের অপোজিশন লিডারের কাছে খাটে না, আপনার দলের যে এলও বা লিডার অফ দ্য অপোজিশন উনি বেটার করছেন প্রাইম মিনিস্টার থেকে। শেষ। এরপরে আসছে মাঝখানে 2 জন,
যে মন্ত্রী ভার্সেস উপনেতা, তখন আপনি দেখাবেন যে কেন ওই দলের মন্ত্রীটা আপনার দলের উপনেতা থেকে কম ভালো বলছেন, তাদের যুক্তিটা আপনার দলের উপনেতা থেকে ওই দলের মন্ত্রীর স্পিচ এর যে রিজনিংটা ওগুলা মানে লেস ইম্পর্টেন্ট। এটা গেল সেকেন্ড ধাপে। আর থার্ড ধাপে যে হেড টু হেড, ওটা হচ্ছে আপনার সাথে ওই দলের সরকারি দলীয় সাংসদ। তখন আপনি ওই থার্ড ধাপে বুঝাবেন যে সরকারি দলীয় সাংসদের রিজনিং গুলা কেন আপনার রিজনিং চেয়ে লেস ইম্পর্টেন্ট বা হচ্ছে খাটে নাই সংসদে। তখন আপনার হেড টু হেড শেষ, এরপরে আপনি আর্গুমেন্ট ভার্সেস আর্গুমেন্টে চলে যাবেন। ভাইয়া আরেকটা ছিল যে এই বিরোধী পক্ষ থেকে যখন কোনো যুক্তি আসে সেটার কোনো রিবাটাল ভাই আমার মাথায় না আসে, বা আমি বলতে পারছি না তাদের এটার রিবাটাল কি দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা মানে কি ইনস্ট্যান্ট করতে আসে না, পারি? এটাই তো সমস্যা। হ্যাঁ ওটাই, জি ভাইয়া ওটাই। হ্যাঁ, ইনস্ট্যান্ট না আসার এরকম অনেকগুলা বাস্তব অভিজ্ঞতা মানে আমি দেখছি। যেমন হইতেছে পিওয়াই তোলা, যে আপনারা তো অলরেডি করে ফেলছেন ওই স্ট্রাকচার নিয়ে সেশনটা। পিওয়াই তুললে এমন এমন অনেক পিওয়াই আছে, যেমন আমি আমার ডিবেটিং এক্সপেরিয়েন্সে এমন অনেকগুলো পিওয়াই তুলছি যেগুলো আনসার ওই জায়গা থেকে দেওয়া হয় নাই বা ওই ইনস্ট্যান্ট দিতে পারে নাই। এরকম অনেক পিওয়াই আছে। কেন পিওয়াই আছে বলে, মানে দুই ধরনের প্রশ্ন আছে তো, ওপেন এন্ডেড কোশ্চেন, ক্লোজ এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড কোশ্চেন মানে কি, যেগুলার অনেক কিছু আনসার হতে পারে। আর ক্লোজ এন্ডেড কোশ্চেনে ইয়েস অর নো আনসার দিতে হয়। তখন দেখা যায় যে ক্লোজ এন্ডেড কোশ্চেন গুলো এমন ভাবেই ইন্টেনশনালি করা হয় যাতে ওই স্পিকারটা খুবই ফাঁদে পড়ে যায়। মানে উনি এমন একটা ফাঁদে পড়ে যায় যেখানে উনি হ্যাঁ বললেও ওনার স্পিচের ক্ষতি হবে, না বললেও ক্ষতি হবে। এটা আসলে স্ট্র্যাটেজি। তো আমি এটা ফলো করছি। আমি এইভাবে অনেকগুলা ইয়েস নো আনসার কোশ্চেন করে এইভাবে অনেকের স্পিচ আমি এইভাবে মানে উইক করছি। তো এগুলা হয় যে আপনি ইনস্ট্যান্ট পান না। ইনস্ট্যান্ট আপনার আনসার কিভাবে আসবে? ইনস্ট্যান্ট আপনার আনসার এভাবে আসবে যদি আপনি বেশি ডিবেট করেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান আনসার। সেকেন্ড হতেছে আপনি কত বেশি পড়ালেখা করছেন। ধরেন অর্থনীতি, এরপরে হইতেছে আইআর মানে ইন্টারন্যাশনাল রিলেশনস, এরপরে ওয়ার্ল্ড পলিটিক্স। এগুলা তো আসলে মানে নিজের মতো করে বললে হবে না, বা ল, এগুলো তো নিজের মতো করে বললে হবে না। ধরেন ল এ প্যানাল কোড, সিপিসি, সিআরপিসি যা আছে, এগুলো তো যা আছে ওটাই স্ট্রিক্ট। এখন আপনাকে এমন ভাবে প্রশ্ন করা হলো, আপনি মোশন নিয়ে পড়েন নাই, ধরেন আপনি লাস্ট মিনিটে এসে জয়েন করছেন, তখন তো আপনার কাছে ক্ল্যারিটি থাকবে না। সো ডিবেটে পড়াশোনা খুবই ইম্পর্টেন্ট, যে আপনি সমসাময়িক বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবেন, তাহলে আপনি আনসারটা দিতে পারবেন। আচ্ছা ভাই, কোনো আর্গুমেন্টে যদি আমার কাছে পাল্টা উত্তর একেবারে নাই থাকে, তাহলে বিষয়টা কিভাবে ব্যাখ্যা করা যায়? বা কিছু প্রিন্সিপাল কিছু আর্গুমেন্ট দেন না যে মানুষের অধিকার টাইপ কিছু যে মোশন দেয়, তখন কি আমরা বলা যায় যে হ্যাঁ দেখেন আপনার এই বিষয়টা ঠিক আছে, কিন্তু আমাদের দিক থেকে যদি আপনি পুরো ডিবেটটা কল্পনা করেন, আমাদের দিক থেকে কেন বেটার, কত পার্সেন্ট আমরা এগিয়ে যাই, এরকম কি ব্যাখ্যা দেওয়া যায়? যদি স্পেসিফিকলি ওরকম কেন বেটার ওটা আপনার কাছে রিজনিং থাকে বা আপনার কাছে ব্যাখ্যা থাকে যে কেন বেটার, শুধুমাত্র বললে হবে না বেটার, কেন বেটার, মানে আমি আপনি বলতে পারবেন দিক থেকে সে যে আর্গুমেন্টটা দিল তার একটা আর্গুমেন্ট সঠিক, এখন তার দিক থেকে একটা মানুষ লাভবান হবে, আমার দিক থেকে 5টা মানুষ লাভবান হবে, তাহলে এটাই অবশ্যই এরকম একটা ব্যাখ্যা আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে যদি ক্ল্যারিটি থাকে আপনি বলবেন, সমস্যা নাই। আর যদি আপনার কাছে একবারে ক্ল্যারিটি না থাকে, এটা মানে ওই যে শুরুর দিকের বিতর্কিতরা অনেক ইউজ করেন যে হচ্ছে বক্তব্যের মধ্যে উত্তর, যে বলে যে শুনতে থাকেন উত্তর পাবেন। এটা মানে অত আইডিয়াল আমি বলি না, আমি কাউকে প্রেসক্রাইব করি না এইভাবে আনসার দেওয়ার জন্য। আনসারটা ক্রিস্টাল ক্লিয়ার থাকা উচিত, মানে ক্ল্যারিটি থাকা উচিত নিজের মধ্যে, তাহলে আপনি পাবেন। আরেকটা বিষয় সেটা হইতেছে পৃথিবীতে মানে ক্লেইম অনেক আছে। ক্লেইম বলতে কি দাবি, আরেকটা হচ্ছে প্রুফ। যে কেউ যে কোনো কিছু দাবি করতে পারে, মানে একটা বিতর্কে যে কেউ যে কোনো কিছু বলতে পারে। আমি উঠে দাঁড়ায় বলতে পারি যে পৃথিবী হতেছে একেবারে ফ্ল্যাট, পৃথিবী গোল না। এটা হলো দাবি, ক্লেম, এটা কোনো আর্গুমেন্ট না। তো এইটা যদি আমি বলি যে পৃথিবী ফ্ল্যাট, গোলাকার না, তাহলে আমাকে তো যুক্তি দিতে হবে। অনেকগুলো ডিবেটে এটা হয় কি, আসলে অনেক সময় তো নার্ভাস হয়ে যায়, বা হতেছে নার্ভটা অনেক ওই সময় হতেছে মানে খুব হাইপার থাকে, ওই জন্য ক্লেম করার পরবর্তীতে ওটা রিজনিংটা ডিবেটাররা দেয় না, না দিয়ে পরের আর্গুমেন্টে চলে যায়। তখন ওই যে ক্লেমটা ক্লেম হিসেবে থেকে যায়। ক্লেমের আসলে কোনো আর্গুমেন্টের মেরিট দেওয়া যায় না, মানে ওটার কোনো নাম্বারিং নেই। কারণ
ক্লেম এমন একটা জিনিস যে কেউ যখন যে কোনো পরিস্থিতিতে উঠে যে কোনো কিছু বলতে পারে। সো আসলে ক্লেমের মেরিটটা নাই। আপনারা চেষ্টা করবেন কোনো কিছু ক্লেম করলে ওটা একটু রিজনিং দিবেন, ব্যাকগ্রাউন্ড রিজনিং, কেন ক্লেমটা করছেন, কেন যুক্তিযুক্ত, তখন ডিবেটটা একটু স্ট্রং হবে। ভাইয়া, হ্যাঁ বলেন। যদি ভাইয়া সরকারি দল থেকে একটা মেকানিজম দাঁড় করে গেছে, তখন আমরা অপোজিশন থেকে কিভাবে মেকানিজমটাকে পাল্টা ভাবে তুলে ধরতে পারি আর কি ভাইয়া? এইটা প্রথমে হচ্ছে মানে হিট করতে হবে মেকানিজমে, লুফলস। প্রথমে মেকানিজমে লুফলস গুলো বার করেন যে কোথায় কোথায় মেকানিজমের দুর্বলতা আছে। প্রথমে বের করেন কোথায় কোথায় মেকানিজমটা কাজ করবে না। আপনি ডিরেক্ট প্রশ্ন করেন যে সরকারি মালিকানায় বেসরকারি রেলওয়ে কিভাবে চলবে, কেন মেনে নিবে, কেন এতদিন যারা চালাচ্ছিল ওরা ছেড়ে দিবে জায়গাটা। প্রশ্ন করেন, বেশি 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 প্রশ্ন করতে হবে, হ্যামার করতে হবে, বেশি বেশি দুর্বল করে তুলতে হবে ওই তাদের মেকানিজমটা। তাদের মেকানিজমের খুঁত বের করতে হবে, ধরে 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 খুঁত বের করতে হবে, এই এই জায়গায় খুঁত, যাতে এগুলো আনসার তারা না দিতে পারে। প্রথম পলিসি হচ্ছে এটা। আর সেকেন্ড পলিসি হচ্ছে বেটার কোনো মেকানিজম যদি আপনার থাকে, যে তারা যেই সলিউশনটা দিছে ওটা হচ্ছে আপনার কাছে বেটার সলিউশন আছে। যে আপনি হয়তো এরকম একটা পলিসি আনলেন যে সম্পূর্ণ বেসরকারীকরণ না, হাফ বেসরকারীকরণ, হাফ সরকারিকরণ, ওটা আপনি একটা নতুন পলিসি দিলেন। আপনারটা যদি বেটার হয় ওটা আরেকটা ওয়ে। আর প্রথম যে ওয়েটা বললাম যে হ্যামারিং, যে তারা যে মেকানিজমটা দিছে ওইটাকে আপনি দুর্বল করেন, ওটা একটা ওয়ে হবে। ধরেন পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে ওই ক্লাসে কেউই ভালো করে না, মানে কাউকে আপনি ভালো করতে দেন নাই, আপনি শুধু ভালো করছেন, তাহলে আপনি না রোলে এক হবেন, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে সবাই পড়াশোনা করতেছে সবার মতো, আপনি আরো ভালো পড়াশোনা করতেছেন, এই জন্য আপনি রোলে এক হয়েছেন। সো দুইটা ওয়ে আছে। সো দেয়ার ইজ অলওয়েজ টু ওয়েজ, যে কোনো একটা আপনি পিক করতে পারেন। ভাইয়া আপনি যে বললেন যে দলনেতা ব্যাখ্যা করবেন যে কেন আমার বক্তা তার বক্তার চেয়ে হচ্ছে ভালো করেছে, তো সেটা কি আমি নির্ধারিত জি, তাহলে এটা কি নির্ধারিত বক্তব্যে বলা উচিত নাকি যুক্তি খণ্ডনে বলা উচিত? মানে এটা হতেছে আমি একটা স্টাইল বললাম আর কি, যে সাংসদ কিভাবে তার স্পিচটা সাজাবে। সাংসদ অনেক রকম ভাবে স্পিচ সাজাতে পারে, শুধুমাত্র আর্গুমেন্ট ভার্সেস আর্গুমেন্ট। কারণ সাংসদের তো কাজই এইটা যে পুরো ডিবেটটা সাম আপ করতে হবে, মানে সামারি করতে হবে, সারাংশ সারমর্ম করতে হবে, করে বুঝাইতে হবে কেন তারা জিতছে। ওই সারাংশ সারমর্ম করার ওয়েটার ভিতরেই সে দুইটা ওয়ে করতে পারে, একটা হচ্ছে হেড টু হেড আর্গুমেন্টটা করে, আর হচ্ছে আর্গুমেন্ট ভার্সেস আর্গুমেন্ট করে। এটা হচ্ছে সাংসদের কাজ। আর যেটা রিবাটাল বা যুক্তি খণ্ডন, যেখানে মানে পক্ষ দলের প্রধানমন্ত্রী বা মন্ত্রী আর বিরোধী দলের বিদলীয় নেতা বা উপনেতা গিয়ে যুক্তি খণ্ডন করবে, ওইখানে তারা যেই সকল ক্ল্যাশ পয়েন্টস গুলা আনটাচড, মানে যেগুলা নিয়ে এখনো টাচ করা হয় নাই, ওগুলাতে গিয়ে তারা টাচ করবেন। উইনিং মার্কটা আটকে আছে, ওই গুলাতে প্রথমে টাচ করবেন, এরপরে অন্য যেগুলা আর্গুমেন্ট আছে ওগুলোতে টাচ করবেন। ওই যুক্তি খণ্ডনটা যুক্তি খণ্ডনই হবে। আর্গুমেন্টস গুলা লিস্টিং করবেন, লিস্ট করে একটা 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 করে সবগুলা যুক্তি খণ্ডন করবেন। এইভাবে হলো যুক্তি খণ্ডন। যদি সবগুলো যুক্তি আগে থেকে এই যে যুক্তি খণ্ডনের আগে যদি সবগুলো যুক্তি খণ্ডিত হয়ে যায় তখন এটা হচ্ছে পার্সপেক্টিভের উপরে, দৃষ্টিভঙ্গির উপরে। কিভাবে দৃষ্টিভঙ্গির উপরে? আসলে কখনোই সবগুলো আর্গুমেন্ট মানে যুক্তি খণ্ডিত হয় না। দেখবেন যে জাজ বের করবে আপনাকে, পরে ইভ্যালুয়েশনে বলবে যে ওইটা তো আপনি কিছু বলেন নাই। কারণ বিতর্কে বলার চেয়েও শোনা খুবই ইম্পর্টেন্ট। যে আমি স্পিচ দিচ্ছি, খুব ভালো কথা, আমি খুব ভালো বলি, কিন্তু বিপক্ষ দলের কথা আমি শুনতেছি কিনা, এটা মোর ইম্পর্টেন্ট। এইভাবে যদি আমি শুনি, তার 5 মিনিটের বক্তব্য আমি যদি শুনি, আমি দেখবো যে তারা যে 5 মিনিট 15 মিনিট স্পিচ দিচ্ছেন, 15 মিনিট কিন্তু প্রচুর টাইম। ওই 15 মিনিটে তারা লাস্ট 4 মিনিটে বা 3 মিনিটের পরে কেউ না কেউ কারো বক্তব্যে কোনো কিছু বলছেন যেটা আমার দলে কেউ টাচ করে নাই, ওটা আমাকে পিন পয়েন্ট করতে হবে। যদি আমি ওগুলো শুনতে না পারি ওই মনোযোগ সহকারে, আমার যদি মনেই হয় যে সবগুলো টাচ হয়ে গেছে, আমাকে জিনিসগুলোকে রিক্যারেক্টারাইজ করতে হবে। মানে ধরেন যেভাবে আনসার দেওয়া হয়েছে ওই আনসারটাকে রিশেপ করে ওই আনসারটাকে আরো পাকাপোক্ত করে ওই যুক্তি খণ্ডনটা করতে হবে, যাতে ওই ওয়ান লাইন আনসারের চেয়ে আমার আনসারটা যাদের কাছে আরো ভালো মনে হয় যে না যুক্তি খণ্ডনটা ভালো হয়েছে। এইভাবে করা।
ভাইয়া হুম ওই যে আমাদের সংসদ সদস্য যে আছে সে কি কোন নতুন যুক্তি উপস্থাপন করতে পারবে? না, যুক্তি উপস্থাপন করলে পয়েন্ট অফ অর্ডার হবে। যদিও মানে মডার্ন ওয়েতে অনেক কিছু বলা হয় যে এক্সটেনশন, মানে যুক্তি দেওয়া ছিল আগেই, ওটা একটা উনি এক্সটেনশন টেনে আনসার দিচ্ছেন, হতে পারে, কিন্তু একেবারেই নতুন। মানে ধরেন আপনার রেলওয়ের ভিতরকে আপনি কোনো মনিটরিং বডি নিয়ে কোনো আলাপই দেন নাই প্রথম দুইজন, লাস্টে সাংসদ এসে সুন্দর করে মনিটরিং বডি, সুপারভিশন বডি সবকিছু বলতেছেন। এগুলো তো হবে না, কারণ ওনার টাইমে উনি এটা দিতে পারেন না। কারণ বিতর্কে ইকুইটি বলে একটা কথা আছে, আপনার পরে যিনি বক্তব্য দিবেন তাকেও তো স্কোপ থাকতে হবে যে আপনি যা দিচ্ছেন ওইগুলা শেষ করার। যেমন ধরেন আপনি সরকার দলের প্রধানমন্ত্রী, আপনি একেবারে লাস্ট যুক্তি খণ্ডনে স্পিচটা দিচ্ছেন, যুক্তি খণ্ডনে গিয়ে আপনি এমন তুখর কিছু কথা বলছেন যেটা খুবই ফ্যান্টাস্টিক, কিন্তু সব নতুন। এখন বিপক্ষ দলের তো কোনো আর ওয়ে নাই ওগুলো আনসার দেওয়ার, তাহলে ইকুইটির গ্রাউন্ডে তো জাস্টিফাইড না। মানে যাকে আপনি আর্গুমেন্ট গুলো দিচ্ছেন তারও তো মানে স্কোপ থাকা দরকার বলার। সো যাই আর্গুমেন্ট আসুক না কেন, এটা সবসময় বেটার যে প্রথম থেকে আসবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। ভাইয়া হ্যাঁ বলেন। রিয়েল ওয়ার্ল্ড প্রুফ যেটা, ওটা যদি একটু এক্সপ্লেন করা যায় তো আর একটু শর্টলি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, ধরেন আমি যেটা বললাম যে রেলওয়ে সম্পূর্ণ বেসরকারীকরণ করলে লাভ হবে, আপনি বারবার বলতেছেন যে মানিস্পের করেন, করেই দেখেন না, অনেক লাভ হবে। এই যে আমাকে এইভাবে আপনি বুঝাচ্ছেন যে একবার করেই দেখেন, আমার উপর বিশ্বাস করেন, কালকে সকালে উঠে লাভ পাবেন। এখন আমি আপনার কথার উপর কিভাবে বিশ্বাস করব? যদি আপনি উদাহরণ আনেন, যে দেখেন আপনি উদাহরণ খুঁজে বের করে আনছেন যে একটা দেশ যারা সম্পূর্ণ বেসরকারীকরণ করছে, করে আমূল পরিবর্তন এনে ফেলছে তাদের রেলওয়েতে, অর্থনৈতিকভাবে অনেক লাভবান হয়েছে, তাদের অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়ে গেছে, তখন কি আমার বিশ্বাসযোগ্য হবে? হ্যাঁ আসলেই তো একটা দেশ যেহেতু এইভাবে লাভবান হয়েছে, তাহলে আমরাও হতে পারি, তাহলে আসলে এটা বিশ্বাস করা যায়। এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রুফ, যে পৃথিবীতে ঘটে গেছে, অন্যান্য দেশে এই পলিসিটাই তারা ফলো করছে, করে অনেক লাভ পাইছে, আমরাও ফলো করি, আমরাও পাবো। এইভাবে কথাটা আগালে আর একটু বিশ্বাসযোগ্য মনে হয় আর কি। বাট ভাইয়া কোনো মোশনে যদি এটা না থাকে, মানে এরকম রিয়েল ওয়ার্ল্ড প্রুফ যদি না থাকে আর কি, তাহলে আপনি থিওরির আশ্রয় নিতে হবে, যে যদি থিওরিটিক্যাল এই সকল এক্সপ্লেনেশন থাকে ওগুলো আপনি মানে আশ্রয় নিতে পারেন। আরেকটা ওয়ে আছে হাইপোথেটিক্যাল এক্সাম্পল, মানে অনুমান ভিত্তিক এক্সাম্পল গুলা, যেগুলা আপনি ওই যে সাপোজ, যে আমি বলতে পারি যে ধরেন এটা এরকম হলে এটা এরকম হবে, আপনি ম্যাথমেটিক্যালি বুঝাই দিলেন, বা হইতেছে আপনি সিনারিও এক্সপ্লেন করে বুঝাই দিলেন যে মিস্টার করিম যদি এরকম করে মিস্টার রহিমের এরকম হবে, তখন কি ওটা বিলিভেবল হবে। এক্সাম্পল লাগবে, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল যদি আপনি নাও পান, হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিতে পারেন। ভাইয়া বলেন। ভাইয়া অনেকগুলো বিতর্কে দেখা যায় যে মানে অনেক বেশি তথ্যসূত্র বা তথ্য ইউজ করে, আবার অনেকগুলো বিতর্কে দেখা যায় যে অনেক কম ইউজ করে বা যুক্তি নির্ভর কথা বলে। তো ভাইয়া আমরা বুঝবো কেমনে কোন মোশনটা আসলে কিভাবে করতে হবে? দেখেন পলিসি যে ডিবেটটা, ওইখানে তো তথ্য লাগবে। আইআর মানে আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে যে বিতর্ক, ওইখানে তো আপনার তথ্য লাগবে। ইকোনমিক্স এর ডিবেটে তথ্য লাগবে, পরিসংখ্যানের ডিবেটে তথ্য লাগবে, মানে পলিসিগত যত ডিবেট আছে সব জায়গায় তথ্য লাগবে। আর হচ্ছে ফিলোসফিক্যাল যে ডিবেট গুলা, আমি যেটা বললাম, যেগুলো দার্শনিক ডিবেট, মানুষের চিন্তা ভাবনা, মোরালিটি, প্রিন্সিপাল, এগুলা নিয়ে ডিবেট হয়। ওই দার্শনিক ডিবেটে তথ্যর অত দরকার পড়ে না, দার্শনিক ডিবেটে দরকার পড়ে ব্যাখ্যা, আপনি অ্যানালাইসিস কত ভালো দিতে পারবেন। সো এটা হচ্ছে ডিফারেন্স আর কি। ভাইয়া ভাইয়া আমি যদি আমার অপোজিশনকে যদি বার্ডেন পুশ দিই, সে যদি বার্ডেন পুশটা না নেয়, তাহলে কি আমার প্লাস পয়েন্ট আছে? হ্যাঁ, এটা তো তখন জাজ ওইটা ক্যাটার করবেন যে বার্ডেনটা দেওয়া হয়েছিল ওইটা ফুলফিল করা হয় নাই। আবার উল্টাপাল্টা বার্ডেন দিলে হবে না, রিজনেবল বার্ডেন যেটা আসলে বিপক্ষ দলের দেখানো উচিত, ওরকম বার্ডেন দিলে অবশ্যই এটা প্লাস পয়েন্ট থাকবে যদি বিপক্ষ দল এটা আনসার না দেয়। ভাইয়া বার্ডেন পুশ কি প্রি ব্যাটাল এরকম বোঝায়?
হ্যাঁ, বার্ডেন দিবে। বার্ডেন ওই যে প্রথমে যিনি আসবে পিএম উনি বার্ডেন দিতে পারে যে আজকে যদি বিরোধী দল মানে চ্যালেঞ্জের মতো বিরোধী দল যদি আজকে এটা প্রমাণ করে দিয়ে যায় যে এইটা এইভাবে হতে পারে, তাহলে আমরা বিতর্ক মেনে নিব বা তারা আগায় থাকবে। মানে এমন একটা চ্যালেঞ্জ দেওয়া হবে বা এমন একটা বার্ডেন দেওয়া হবে যেটা আপনারা কনফিডেন্ট 200% কনফিডেন্ট যে বার্ডেন তারা পারবেই না। এইভাবে যদি আপনি কনফিডেন্ট থাকেন আপনি বার্ডেন দিবেন যে হ্যাঁ যদি বিরোধী দল আজকে এটা দেখাতে পারে মেনে নিবে যে তারা আমাদের থেকে আগায় থাকে, না আমরা তারা আগায় থাকবে না, এইভাবে বার্ডেন দিয়ে দিলেন। ভাইয়া আমাকে আমার বিরোধী দল বার্ডেন দিছে, আমি সেই বার্ডেন আমি একটু শেষ করি ভাইয়া প্লিজ। আমাকে আমার বিরোধী দল বার্ডেন দিছে, আমি সেটা প্রমাণ করছি, তো এটা কি আমার জন্য প্লাস পয়েন্ট যে আমি প্রমাণ করতে পারলাম? অবশ্যই প্লাস পয়েন্ট। আচ্ছা ভাইয়া একটু বিতর্কের যে ফ্রেমিং ওখানে যে প্রথম সেট দেন এবং তৃতীয় বিল্ডে কম্পারেটিভ এবং এই যে দুইটা বিষয় একটু আবার আরেকটু যদি সংক্ষেপে বুঝান তাহলে একটু সুবিধা হয় আর কি। ন্যারেটিভ বিষয়টা কিছুই না, ন্যারেটিভ বিষয়টা সহজে বলে প্রেক্ষাপট, যে বিতর্কটা কেন আপনি এই প্রস্তাবটা সংসদে তুলছেন, কারণটা কি, আর্জেন্সি কি, এখনই কেন তুলছেন, কি কারণে মানে খুব ক্ষতি হয়ে যাচ্ছিল যে কারণে তুলছেন, আর তোলার পরে এটা যদি পাস হয় কি ইতিবাচক প্রভাব আসবে, প্রেক্ষাপট একটা আপনি বললেন। এটা হচ্ছে প্রেক্ষাপট জেনারেল। আর লাস্টে যে কম্পারেটিভটা বুঝাইছি সেটা কিছুই না, সিম্পল একটা বিষয় যে আপনি বিরোধী দল থেকে কেন আগায়, তুলনামূলক মানে বিতর্কে তো বেস্ট হওয়ার কোনো দরকার নেই, সংসদীয় বিতর্কে অ্যাটলিস্ট এটা বেটার হইতে হবে যে আপনি ওই বিরোধী দল থেকে বেটার। সো ওই জায়গাতে আপনি একটা কম্পারিজন ড্র করবেন, তারা 20 জন মানুষকে লাভ দিতে পারতেছে, আপনারা 50 জন মানুষকে লাভ দিতে পারবেন, বা ওদের ডিবেটে 20 জন মানুষ উপকৃত হবে, আপনাদের ডিবেটে 50 জন মানুষ উপকৃত হবে, তাহলে আপনি কম্পারিজনে তো আগায় থাকলেন। সো এরকম একটা তুলনা দিবেন যে তুলনার কারণে আপনার দিকে ডিবেটটা একটু হেলে যাবে, এটাই হচ্ছে কম্পারিজন। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমাদের যদি সরকারি দল যদি কোনো প্রেক্ষাপট উপস্থাপন না করতে পারে তাহলে কি বিরোধী দল হিসেবে কি আমি নতুন প্রেক্ষাপট দিতে পারবো? এখন ডিবেট অনেক মডারেট, এখন ডিবেট অনেক মুক্ত, বিরোধী দল এসে প্রেক্ষাপট দিতেই পারে, প্রেক্ষাপটে কোনো ঝামেলা নেই, যদি না আপনি সংজ্ঞান চ্যালেঞ্জ করে বসে থাকেন। এটা ছাড়া আপনার প্রেক্ষাপটে আপনি দিতেই পারেন, কোনো সমস্যা নেই। স্টেক হোল্ডার লিংক করাটা একটু বলবেন? স্টেক হোল্ডার লিংক করাটা ওই যে আমি বলছিলাম যে ধরেন যাত্রী, অর্থনীতি, সরকার, এই তিনটা কিভাবে লিংক করবেন। যদি আচ্ছা আরো একটা জুড়ে দেই যে বেসরকারি যে কোম্পানিগুলো আসবে, তারা কম্পিট করে প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য সার্ভিসটা বেটার দেয় যাত্রীদেরকে, তাহলে বেশি যাত্রী আসবে, বেশি যাত্রী আসলে বেশি রেভিনিউ আসবে, বেশি রেভিনিউ আসলে সরকারের বেশি লাভ হবে। তাহলে এখানে কয়টা স্টেক হোল্ডার একসাথে আসলো দেখেন, প্রাইভেট কোম্পানির পর থেকে জনগণ, জনগণের পরে অর্থনীতি, অর্থনীতির পরে রেভিনিউ, রেভিনিউর পরে গভর্নমেন্ট, সবার লাভ হলো। এভাবে স্টেক হোল্ডারকে আপনি লিংক করতে পারেন। ভাইয়া পয়েন্ট চ্যালেঞ্জ ওইটা নিয়ে যদি একটু বলতেন। কোনটা? সংজ্ঞায়ন চ্যালেঞ্জ। ও সংজ্ঞায়ন চ্যালেঞ্জটা হচ্ছে ওই যে মানে অনেকে অনেক ন্যারো করে ফেলে, মানে কি বলে একবারে সংকুচিত করে ফেলে, যেটা আসলে বিতর্কীয় সৌন্দর্যের সাথে অনেক সময় যায় না, মানে মানে নিজ দলের সাথেই করে যাতে তারা জিতে। হ্যাঁ হ্যালো ভাইয়া, এটা কিভাবে তুলে মানে সংগ্রাম চ্যালেঞ্জটা? ধরেন অনেকগুলো গ্রাউন্ডে হতে পারে, ধরেন টোটোলজি গ্রাউন্ডে কিভাবে ধরেন সংজ্ঞান চ্যালেঞ্জটা বলা যাবে যে তারা যেভাবে ধরেন গণমাধ্যম, এখন গণমাধ্যমের সংজ্ঞা কি, এখন তারা যদি সংজ্ঞায়ন করে যে গণমাধ্যম বলতে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গণমাধ্যম, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যেগুলো আছে এগুলাই গণমাধ্যম, এটা তো গণমাধ্যম না, গণমাধ্যমে তো আরো ওয়াইড বিস্তৃত সংজ্ঞা আছে। তাহলে যদি সংজ্ঞান চ্যালেঞ্জ করে, সংজ্ঞান চ্যালেঞ্জ বিতর্ক অনেক কঠিন, কিন্তু যদি আপনি চ্যালেঞ্জ করেন আপনাকে দুইটা ডিবেট একসাথে করতে হবে, মানে দুইটা রোল প্লে একসাথে করতে হবে, মানে আপনাকে বুঝাতে হবে প্রথমত যে কেন বিতর্কে মুক্ত সংজ্ঞায়ন করে বা অনেক বিস্তৃত সংজ্ঞায়ন করেও সরকার দল জিততে পারতো, এবং যদি বিস্তৃত সংজ্ঞায়ন করতো তবুও আপনারা কেন জিততেন, মানে একই সাথে সাইমultaneously আপনাকে দুইটা ডিবেট করতে হবে। সো মানে চ্যালেঞ্জ বিতর্ক অনেক কঠিন আর কি।
তাহলে কি ভাই আচ্ছা আমরা হচ্ছে ভাইয়া ওদের সংজ্ঞায়ের উপরে ডিবেট করে যাব যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে গণমাধ্যম বলে এটা এটার উপরে। এটা যদি আপনাদের মানে এটা হচ্ছে টিমের ক্যালিবারের উপরে, অনেক টিম ওরকম রান দেয় যে সাইমালটেনিয়াসলি দুইটা ডিবেট রান দেওয়ার মতো ক্যালিবার 3 জনের আছে, সো তারা রান দিবে প্র্যাকটিসের উপর। এটা যদি রান দেওয়ার মতো প্র্যাকটিস থাকে হবে। আবার যদি আপনি মনে করেন যে, কারণ অলরেডি তো একটু তারা নেতিবাচক দৃষ্টিতে আছে, জাজও জানে, জাজ তো আর জানে না যেমন না, জাজও জানে যে এরা ন্যারো করছে, খুব সংকুচিত করছে, অলরেডি তো জাজ দেখবে এই বিষয়টা। তবুও আপনারা যদি ওটার মধ্যেই ডিবেট করেন, ওটার মধ্যেও আপনারা ডিবেট বার করে আনতে পারেন। আসলে সব সবকিছুতে দেয়ার ইজ অ্যান অল্টারনেটিভ, সবকিছুতে অল্টারনেটিভ কিছু না কিছু আছে, শুধুমাত্র একটু চিন্তা করতে হবে, তাহলেই পাবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, ভাই, আপনি যে বললেন এইমাত্র যে গণমাধ্যম বলতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বোঝানো হচ্ছে, এক্ষেত্রে যদি বিরোধী দল সংজ্ঞা চ্যালেঞ্জ না করে জাস্ট একটু মানে এটাকে আরো বাড়াইয়া দেয় যে আমরা গণমাধ্যম বলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও এটা অন্যান্য যে মাধ্যমগুলো আছে সেগুলোকেও বোঝাচ্ছি, এরকম করা এটা যাবে তো কিনা? ঝামেলা সংজ্ঞা হতে পারে, চ্যালেঞ্জ তখন না করে। অর্ডার তুলবে, সরকার দল অর্ডার তুলবে যে আমরা তো সংজ্ঞান এভাবে করছি, দ্য হাউসে তো প্রাইম মিনিস্টার সংজ্ঞান করবে, প্রাইম মিনিস্টার সংজ্ঞান অনুসারে হাউস চলবে। তো ওনারা তো চ্যালেঞ্জ করে নাই, চ্যালেঞ্জ না করে ওনারা সংজ্ঞানটা চেঞ্জ করে দিচ্ছেন, অর্ডার তুলবে। মানে স্ট্রাকচারাল এপি ডিবেট, এশিয়ান পার্লামেন্টের ডিবেট যেমন হয় আর কি। কিন্তু আপনি যদি অন্যভাবে চিন্তা করেন, ওরা যদি আপনাকে বিষয়টা ন্যারো করেও দেয় যে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম, ওটার ভিতর থেকে আপনি ডিবেট বের করে আনতে পারবেন, ওটার ভিতর থেকে আপনি বিভিন্ন জিনিস আনতে পারবেন। যে ধরেন গণমাধ্যম গণমানুষের কথা বলে, এটা পক্ষে বিপক্ষে আপনি ওইখানে ভিতর থেকে আনতে পারবেন, যে বিভিন্ন ইনসিডেন্ট দিয়ে সিচুয়েশন ওয়াইজ, যে এটা এই সময় এমন হয়েছিল দেখেন তাহলে কেমন, আবার ওটা অমন হয়েছিল তাহলে কেমন। সিচুয়েশন দিয়ে একটা জিনিস এক সময় ভালো হয়, ওই একই জিনিস আবার আরেক সময় খারাপ হয়ে যায়। তো সিচুয়েশন দিয়ে ডিবেট বের করা হবে। ভাই হুম সময় তো মোটামুটি অনেক হয়েছে। হ্যাঁ আমার হ্যাঁ মনে হয় সবার উদ্দেশ্যে মানে একদম শুরু থেকে যে তিনটা বিষয় নিয়ে কথা বলছেন ওইটা নিয়ে জাস্ট একটু সামারাইজ করা যেতে পারে, তাহলে বিষয়টা মোটামুটি সবার একটু ক্লিয়ার হবে। এই জিনিসটা মনে হয় একটু করা যেতে পারে। আমাদের টাইম অনেক আচ্ছা হয়ে ভাইয়া গেছে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়া ওইটা হচ্ছে যে মানে আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে কি আমি নিউট্রাল সংজ্ঞায়ন করবো কিনা? কারণ হচ্ছে যদি আমি নিজের পক্ষে টানি সংজ্ঞায়নটা তাহলে তো এটা ন্যারো হয়ে যায়, আর এটা যদি না না, বিচারক করে সবসময় তাহলে তো এটা আমাদের জন্য মাইনাস পয়েন্ট। সবসময় নিজের পক্ষে টানলে ওটা ন্যারো হয় না। মানে আমি বলছি যে একেবারে সংকুচিত করলে ন্যারো হয়। মানে নিউট্রাল বিষয়টা তো পার্সপেক্টিভের উপরে, দৃষ্টিভঙ্গির উপরে। সো ওই জায়গাতে একটা মধ্যপন্থা যদি ইউজ করা হয় তাহলে হয়, এটা বেশি কিছু না। আচ্ছা, আজকে সেশনে আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম আপনাদের সাথে, আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। আপনারা অনেক ইন্টারেক্টিভ, অনেক আগ্রহী শিখতে, এবং আমি মানে ফেনি ডিবেট ফোরামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, নোমানকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা এত আগ্রহী, আমার নিজেরই অনেক ভালো লাগছে যে আপনাদের সাথে আলাপ করে। কারণ অনেক সেশনে দেখা যায় যে ওই রেসপন্সটা পাওয়া যায় না, কিন্তু আপনাদের রেসপন্স অনেক অ্যাক্টিভ ছিল, এই জন্য আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ। আপনাদের কাছে শুধুমাত্র একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ডিবেটটা চালায় যাবেন, প্র্যাকটিস করে যাবেন। আপনারা অনেকে অনেক মানে ডাইভার্স ব্যাকগ্রাউন্ডে আছেন, স্কুল কলেজ এরপর অনার্স লেভেল অনেকে আছেন, যে যেখানেই আছেন ডিবেট একটু চালায় যাবেন নিজের জন্য, মানে আপনি এই যে যুক্তির প্র্যাকটিস করবেন এই বিষয়টার জন্য। আর সেশনটা শেষ করার আগে আমি যে সামারিটা আমি এক লাইনে জাস্ট বলি যে একটা বিষয় বিতর্ক বাদেও একটা বিষয় ব্যক্তি জীবনেও আমি যখন কোনো জিনিস নিয়ে ধরেন চার দোকানেও যখন আলোচনা করি, ওই বিষয়টা কেন ওরকম, আমি যখন একটা জিনিসের পক্ষ নেই তখন ওইটা জিনিস প্রথমে আমি বিতর্কের প্রস্তাবে যেমন আর্জেন্সি বুঝাই যে কেন এটা দরকার, এটা প্রথমে আমি চিন্তা করি। দ্বিতীয়ত আমি চিন্তা করি যে হতেছে ওই বিষয়টা চেঞ্জ কিভাবে হবে, তখন আমি ওই যে আপনার ক্লাসিফিকেশন বুঝাইছি, পলিসি প্রিন্সিপাল, ওরকম আমরা ক্লাসিফিকেশন দেখি যে আসলে বিষয়টা কিভাবে চেঞ্জ হবে। আর বিতর্কের ধরনে টিম গেম কিভাবে প্রভাব রাখতে পারে, ওই যে 15-20 মিনিট সময়টা ইউটিলাইজ করতে হবে। এমন না যে আপনার 10 মিনিট নিজেরা ইন্ডিভিজুয়ালি চিন্তা করলেন, লাস্টে 5 মিনিট শুধু আলোচনা করলেন, না, গ্রুপ ডিসকাশনটা খুব ইম্পর্টেন্ট, ওইটা করবেন। তাহলে প্রেপ টাইমে আপনারা এগুলা করবেন। আর ফ্রেমিং এ ওই যে যেটা বললাম প্রথমে প্রেক্ষাপটটা রাখবেন, এরপরে স্টেক হোল্ডার অ্যানালাইসিস করবেন,
যে কেন এরা লাভবান হবে, এরপরে একটা তুলনা দেখাবেন। সো এই ৩টা জিনিস আপনার আর্গুমেন্ট গুলোর মধ্যে রিফ্লেক্ট হলেই ফ্রেমিংটা মোটামুটি আপনার আইডিয়াল হবে এবং আপনি আপনার কেস নিয়ে ক্লিয়ার থাকবেন যে কেন আপনার কেসটা বেটার। ভাইয়া একটু কষ্ট করে আরেকবার বলবেন প্লিজ, একটু কষ্ট করে। জিনিসটা হতেছে প্রথমে আপনাকে ন্যারেটিভ সেট করতে হবে যে কেন এখনই দরকার বিষয়টা, আর্জেন্সি কেন, কেন খুবই খারাপ অবস্থা, এটা থেকে উত্তরণের জন্য এটা দরকার, ন্যারেটিভ সেট করলেন। এরপরে কাদের জন্য আপনি ন্যারেটিভ সেট করছেন, কাদের লাভ হবে, ওই স্টেক হোল্ডারটা কারা, ওদের অ্যানালাইসিসটা আপনার ফ্রেমিং এ আনবেন যে এদের 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 স্টেক হোল্ডার অ্যানালাইসিস, ওই এদের অ্যানালাইসিসে আপনি কিভাবে তাদেরকে লাভবান করবেন ওটাও চলে আসবে। আর থার্ডলি ওই যে কম্পারিজনটা রাখবে যে কিভাবে আপনার কেসটা বিরোধী দলের কেসের চেয়ে বেটার। সিম্পল এই জিনিসগুলো যদি রিফ্লেক্ট হয় আপনার কেসে, তাহলে আপনার কেসের ফ্রেমিংটা প্রুফ হবে। আর আমি পার্সোনালি কখনো গ্রামাটিক্যাল ডিবেটে বিশ্বাস করি না আর কি, যে গ্রামার অনুসরণ করে বিতর্ক করা হবে। আমি নিজেও মানে গ্রামাটিক্যাল ডিবেটার খুব ছিলাম, যে এরকম দাবি করব না। সো ডিবেটটা গ্রামারের ঊর্ধ্বেও অনেক সুন্দর, বিতর্ক গ্রামারের ঊর্ধ্বেও অনেক কিছু আছে। ডিবেট করতে করতে এই গ্রামার যে সবসময় মানে মেনে চলতেই হবে এরকম দেখবেন যে একসময় গিয়ে দেখবেন যে গ্রামারের ঊর্ধ্বেও অনেক কিছু করা যায়, ওটাও দেখবেন যে ইনোভেশন আপনাদের নিজেদের মধ্য থেকে আসবে ব্রেন স্ট্রমিং করতে করতে। সো এটার জন্য আপনাদের সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন। আর ভাই আমরা হচ্ছে মানে একদম সর্বশেষ স্পেসিফিকলি মানে আর ৩টা বা ৪টা প্রশ্ন যদি থেকে থাকে তাহলে সেগুলো নিব। এরপর হচ্ছে ভাই আপনি ওই কয়েকটা প্রশ্ন করতে হবে, যেহেতু আমরা হচ্ছে ৩জন বেস্ট ডেলিগেট বাছাই করবো। তো এখন হচ্ছে কারো যদি মানে কোনো কোশ্চেন থাকে খুব একদম স্পষ্ট যে এই প্রশ্নটা, এরকম ৩টা ৪টা প্রশ্ন নেওয়া যাইতে পারে। আমার একটা কোশ্চেন ছিল যে রিভার্টাল থেকে কি প্রিভার্টাল বেটার হবে? এইটা হচ্ছে আপনার গেস পাওয়ারের উপরে। এখন ধরেন আপনি গেস করছেন প্রিভার্ট করার জন্য, এটা মিলেই নাই। আপনি যা যা ভাবছেন গেস করে প্রিভার্ট দিবেন, দেখছেন যে বিরোধী দল ওরকম কিছু আসলে তাদের কেসেই নাই, তাহলে তো প্রিভার্ট ওটা দিয়ে লাভ হয় নাই। রিভার্ট সবসময় ইম্পর্টেন্ট, প্রিভার্টের চেয়েও ইম্পর্টেন্ট, কারণ রিভার্ট তো আপনি জানেন কোনটা আপনাকে খণ্ডন করতে হবে, কিন্তু প্রিভার্ট আপনি জানেন না, প্রিভার্টটা লাখের উপরে, ওই গেস মিলতেও পারে নাও মিলতে পারে। মিলে গেলে তো ভাইয়া লাভ আছে না রিভার্ট থেকে? হ্যাঁ হ্যাঁ, মিলে গেলে তো লাভ। আপনি যদি দেখেন যে মিলেই নাই, আপনি গেস করছেন ওরকম বলেই নাই, তাহলে রিভার্টালকে একটু বেশি মানে হ্যাঁ অবশ্যই ইম্পর্টেন্স দিবেন, কারণ আপনি তো ওগুলো জানেন যে কি কি আপনার কাছে জানতে চাইছে। ভাইয়া বলেন। হ্যাঁ, যদি মনে করি যে আমার বিপক্ষ টিম থেকে এমন কোন একটা আর্গুমেন্ট আসলো যেটা পরীক্ষা নিরীক্ষা অথবা পরিসংখ্যান দ্বারা প্রমাণিত, তো সেই ক্ষেত্রে ওইটার এগেইনস্টে স্ট্রং পজিশন তৈরি করার জন্য আমি কি করতে পারি? শুনেন, এইটাকে বিতর্কে বলে ট্রুইজম। মানে ধরেন সূর্য পূর্ব দিকে উঠে, এই সংসদ মনে করে সূর্য পূর্ব দিকে উঠে, বিতর্ক দিয়ে দিল, আপনি বললেন বিপরীত পাশে। এরকম ট্রুইজম গ্রাউন্ডে কোনো মোশন দেওয়া হয় না, যদিও মোশন দেওয়া হয় ট্রুইজম গ্রাউন্ডে, পরে ওই মোশন কমিটি থেকে বা হইতেছে টিম থেকে যখন কথা বলা হয় তখন ওটা পাল্টানো হয় বা মডিফাই করা হয়। মোশন ওইভাবেই নির্ধারণ করা হয় যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে, দুই দলের কথাবার্তা বলার জায়গা থাকে। কখনোই এমন কোনো চিরন্তন সত্য নিয়ে কথা বলা হবে না যেটার আসলে কোনো আনসার নাই। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর ভাইয়া যদি প্রতিপক্ষ কোন একটা যুক্তি তুলে, আর আমরা কি পিওয়াই এরকম তুলতে পারি যে আপনি যুক্তিটা সোর্স কোথা থেকে আনছেন বা কত সালে এটা পাইছেন, এরকম হ্যাঁ, কি আপনি এরকম পিওয়াই আনতে পারেন, কিন্তু মানে পিওয়াই তো আসলে মানে একটা স্পিচে একটাই নেয়, তো এরকম পিওয়াই তুলে আসলে লাভ হয় না। ধরেন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি যদি একটা ডেট বলে দেই, এই অত সালের অত তারিখে হচ্ছে আমি একটা পত্রিকায় দেখছিলাম, আপনি যেহেতু চেক করতে পারবেন না, বা জাজ গিয়েও ওই সময় চেক করতে পারবে না যে আসলে করছে কিনা। সো এটা ট্রিকি কেউ হইলে
র্যান্ডম আনসার দিয়ে দেয়। এর চেয়ে আপনি অন্য ধরনের পিওয়াই তুলেন যেগুলো দিয়ে তাদেরকে আটকানো যাবে। কারণ আপনার পিওয়াই তো ২টা নিবে না, মানে ২টা নেয় খুবই রেয়ার, একটা স্পিচে, একটা 5 মিনিটের স্পিচে। ভাইয়া হ্যাঁ বলেন। ভাই আমরা ধরেন যে আমাদের দলে যে ৩ জন আছি, আমরা প্রিপারেশন নিচ্ছি, প্রথমে ফ্রেমিং করছি, পরে যদি বিতর্কের সময় যদি আমরা আমাদের দলের সমন্বয়টা যদি হারাই ফেলি, তাহলে এই সময় কি করতে পারে? দলের সমন্বয় রাখা প্রথমত খুবই গুরুত্বপূর্ণ। যদি হারাই ফেলেনও, ওই যে ছোট্ট চিরকুট, ছোট্ট একটা পাতায় ধরেন আপনার যেই পিএম উনি ৩ মিনিট পর্যন্ত প্রেক্ষাপটই বলতেছে, আর্গুমেন্ট বলতেছেই না, তখন আপনি সেকেন্ড স্পিকার আপনি চিরকুটে লিখে দিলেন যে আর্গুমেন্ট গুলা বলার জন্য। উনি হয়তো ফ্লোতে বলেই যাচ্ছেন প্রেক্ষাপট, তাহলে উনি ওটা থেকে আবার স্মরণ করলেন। বা সেকেন্ড স্পিকারের 4টা আর্গুমেন্ট ব্যাখ্যা করার কথা, উনি 2টা ব্যাখ্যা করতে করতে 4 মিনিট শেষ করে ফেলতেছেন, তখন থার্ড স্পিকার যিনি আছে উনি একটা চিরকুট দিয়ে দিলেন যাতে সবগুলো কভার করে। এরকম মানে টিমের বন্ডিংটা ভালো হতে হবে, টিম ব্যালেন্স হতে হবে আর কি। আর যদি এমন হয় ৩ জনের স্পিচ ৩ রকম, তাহলে তো টিম পারফরমেন্স লো, মানে তখন সাফার করবে টিম। ভাইয়া ডায়াসে বসে কি এখন যেহেতু ফোন থাকে বা অন্যান্য বিষয় আশয় থাকে, ডায়াসে বসে কি প্রিপারেশনে নতুন কিছু অ্যাড করা যাবে মানে ফ্রেমিং এ? এখন মোবাইল দিয়ে ওটা বলতেছেন? মোবাইল দিয়ে বা নিচ থেকে মানে সবকিছুর উপর বেস করে, বা যদি মোবাইল অ্যালাউ করে এখন অনেক টুর্নামেন্ট তো আসলে মোবাইল অ্যালাউ করে না বিতর্ক চলাকালীন সময়, অনেক জায়গায় করেও। এটা আসলে টুর্নামেন্ট বেসিস অনেক ভিন্ন ধরনের হয় আসলে, মানে ওইটা আইডিয়াল প্র্যাকটিস না। একটু একটু যদি বলি, মানে এটা নট হ্যাজ টু বি মোবাইল, মানে যদি বই থেকে বা নিজের ব্রেন থেকে, মানে যে কোনো কিছু হতে পারে, তখন আমি করতে পারবো। ধরেন আপনি মানে পিএমএ স্পিচ যখন দিতে যাচ্ছে তখন অ্যাড করে দিল নতুন একটা, অ্যাড করতেই পারে স্পিচের সময়, কিন্তু ওটা পিএমএ স্পিচের সময়, থার্ড স্পিকারে গিয়ে করা হবে না। ভাই আমি একটু ইন্টারাপ্ট করছি, ইটস বিন এ লং টাইম, আমি চিন্তা করছি আমরা এখানে প্রশ্নোত্তর সেশনটা শেষ করতে পারি, যেহেতু আমাদের আরেকটু ফর্মালিটিস আছে। আমরা যেহেতু বেস্ট ৩ জন সিলেক্ট করার জন্য আমাদের ভাইয়া আরো 3টা কোশ্চেন করবেন আপনাদের থেকে, আপনারা কতটুকু মনোযোগী ছিলেন। তো ভাইয়া আপনার হচ্ছে যে আপনি কোশ্চেন করবেন, এরপর হ্যান্ড রেজের ভিত্তিতে যে হচ্ছে যে আগে করবে আপনিও লক্ষ্য রাখবেন, এবং আমরা হচ্ছে যে লক্ষ্য রাখবো কে হচ্ছে যে আগে হ্যান্ড রেজ করেছে, এবং এর ভিত্তিতে হচ্ছে যে তাকে সুযোগ দিব, এবং তার অ্যানসারের ভিত্তিতে আমরা বাছাই করব। 3টা কোশ্চেন করা হবে। ভাই বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনারা একটু তাহলে হ্যান্ড রেজটা আপনারা একটু খেয়াল করেন আর কি। মানে আমার এখানে মোবাইল থেকে আমি জয়েন করছি তো এই জন্য সবাইকে একসাথে দেখা যাচ্ছে না। আচ্ছা ভাই, আমি কোঅপারেট করব। ওকে, আপনি একটু খেয়াল করেন যে কে হ্যান্ড রেজটা করছে প্রথমে। আচ্ছা, আমি বেসিক আমার ইয়া থেকে প্রশ্ন করতেছি। প্রশ্নটা হচ্ছে প্রিন্সিপাল ডিবেট আর পলিসি ডিবেটের মধ্যে পার্থক্যটা কি? নুসরাত মিতু। প্রিন্সিপালের ক্ষেত্রে হচ্ছে ফিলোসফিক্যাল আলোচনা করা হয়, আর পলিসির ক্ষেত্রে এরকম ফিলোসফিক্যাল আলোচনা করা হয় না। যেখানে পলিসির ক্ষেত্রে আমাদের নতুন একটা কাঠামো তৈরি করা হয় এবং ওই অনুযায়ী এটা হলে কি হতো এবং এইটা আমরা কিভাবে তৈরি করব সেই ব্যাপারগুলো আলোচনা করা হয়। ওকে, গুড অ্যানসার। আচ্ছা, সেকেন্ড প্রশ্নটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো কোনটা অনুতপ্তের বিতর্ক আর কোনটা প্রিন্সিপালের বিতর্ক, আর এগুলো কিভাবে করা হবে? কোনো বিতর্কে যদি কোনো একটা পূর্বের বিষয়ের ফলাফল সম্পর্কে আপনাদের কোনো মনে হয় দ্বিধা ওই যে থাকে, রুকে আপু বলবেন যে কে হ্যান্ড রেজ কোনো করছে, দ্বিধা থাকে, তাহলে সেই সম্পর্কে সরকার দলের কোনো অনুতপ্ত থাকলে সেটা এই বিতর্কের মাধ্যমে যুক্তি আকারে সে প্রকাশ করে। অন্যদিকে প্রিন্সিপাল ডিবেটের ক্ষেত্রে কোনো একটি কাল্পনিক বিষয়কে আলোচনা করা হয়।
আচ্ছা, আমি লাস্ট একটা প্রশ্ন করে যাই। সেটা হচ্ছে যে ন্যারেটিভে কি থাকবে, ন্যারেটিভের অ্যানালাইসিস কি থাকবে? রুকি আপু বলেন যে হ্যান্ড রাইজের দিক থেকে কে বলবে? ওয়ালিদ স্নিগ্ধ। ওয়ালিদ স্নিগ্ধ শুনতে পাচ্ছেন? জি জি আমি শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। ভাইয়া ন্যারেটিভের জন্য যেটা বললেন যে ন্যারেটিভে যেটা বোঝায় ন্যারেটিভ দাঁড় করাবো, আর ভাইয়া যে জিনিসটা খুব বেশি হাইলাইট করেছে যে আমি আর্জেন্সি আনবো, এখন এটা কেন আর্জেন্ট, এখন এটা করলে কি লাভ এবং না করলে আমার কি কি ক্ষতি, এসব বিষয়ে আর্জেন্সি আনা এবং ন্যারেটিভ দাঁড় করানো। ওভারঅল বলা যায় যে আপনারা ভালোই ক্যাচ করছেন। সবাইকে থ্যাংক ইউ। আপু আমাদের তো আর কোনো ফর্মালিটিস নাই আশা করি। না ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেকক্ষণ সময় ধরে ছিলাম, আমরা লম্বা একটা সেশন করেছি এবং একই সাথে প্যারালালি প্রশ্নোত্তর পর্ব চালিয়ে গিয়েছি। তারপর যদি আমাদের কোশ্চেন থাকে আমরা প্র্যাকটিস করতে করতে আমরা আমাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাব, যেহেতু চর্চার কোনো বিকল্প নেই। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং পার্টিসিপেন্ট যারা ছিলেন তাদেরকে হচ্ছে যে সমানভাবে ধন্যবাদ, কারণ আপনারা না থাকলে হচ্ছে যে এটা কখনো ফলপ্রসূ হবে না বা হতো না। তো আমরা শেষ করতে পারি। আমরা 10টা থেকে শুরু করেছিলাম, এখন প্রায় 11:30, 1.5 ঘন্টার সেশন ছিল। ভাইয়া আর কিছু অ্যাড করতে চান? না, আর কিছু অ্যাড করতে চাই না। আপনারা সবাই ভালো থাকবেন, বিতর্ক চালায় যাবেন। আর ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট টাইম ফেনী ডিবেট ফোরামে যে কোনো আয়োজন বা যে কোনো কিছুতে ইনশাল্লাহ আপনাকে পাবো। আর এই রমজানে আমরা একটা ইফতার প্রোগ্রাম করবো, আশা করি সেখানে আপনি থাকবেন যদি এবার ফেনীতে আসেন আর কি, ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে। ভাই তো ফেনীতে ইফতার ঈদ করবেন না? হ্যাঁ, ফেনীতে ঈদ করব। আচ্ছা আচ্ছা, মানে কবে নাগাদ আসতে পারেন সম্ভাব্য একটা সময়? আমি হয়তো 26 তারিখের দিকে আসবো। ও আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আমরা হয়তোবা সম্ভাব্য হয়তো 28 রমজান হইতে পারে। তো ইনশাল্লাহ অগ্রিম দাওয়াত হইলো আর কি ভাই। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এখানেই আমরা শেষ করছি। শুভকামনা রইলো নেক্সট সেশনে তোমাদের এরকম সবারই অংশগ্রহণ থাকবে সে প্রত্যাশা রাখি। আর এই জিনিসগুলো না সবাই প্র্যাকটিস করতে হবে। তো মাঝখানে যে সেশনটা, এটার আগে যদি পারি তাহলে আমরা একটা প্র্যাকটিস ডিবেটের অ্যারেঞ্জ করব। তো সেখানে হয়তোবা সবাই যদি ডিবেট করি তাহলে অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।